সারারাত আমরা হাসপাতালে ছিলাম। সকালে ডাক্তার এসে বলল রোগী এখন সচেতন। তবে মাথার আঘাতের কারণে তার স্মৃতিশক্তি হারিয়ে গেছে। তিনি কাউকে চিনতে পারছেন না। আমি রবিনের কাছে গেলাম। তাকে দেখে বললাম, আমি মানসী। তোমার স্ত্রী। রবিন আমার দিকে তাকিয়ে বলল, আমি আপনাকে চিনি না। আমার বুকটা ফেটে গেল। রোহিত বলল, বাবা, আমি রোহিত। তোমার ছেলে কি? রবিন বলল, আমার কোনো ছেলে আছে? ডাক্তার আমাদের বুঝিয়ে বলল, এটা সাময়িক হতে পারে। ধীরে ধীরে স্মৃতি ফিরে আসতে পারে। তবে কিছু ক্ষেত্রে স্থায়ী হয়ে যায়। রোগীকে পরিচিত পরিবেশে রাখতে হবে। বাসায় ফিরে আমি ভাবতে লাগলাম, রবিন আমাকে চেনে না। আমাদের বিয়ের স্মৃতি নেই। আমাদের সংসারের কোনো স্মৃতি নেই। এটা কি ভাগ্যের ইশারা? রোহিত বলল, মা, এখন তোমার সামনে একটা সুযোগ এসেছে। আমি বললাম, কি সুযোগ? রোহিত বলল, বাবা তোমাকে চেনে না। তুমি এখন নতুন করে জীবন শুরু করতে পারো। আমি চমকে উঠলাম। বললাম, তুমি কি বলছ? সে আমার স্বামী। রোহিত বলল, মা, সে এখন শুধুই একজন অচেনা মানুষ। তার কোনো স্মৃতি নেই। তুমি এখন মুক্ত। আমি বললাম, রোহিত, এ ধরনের কথা বলো না। আমি তার দেখাশোনা করব। পরের দিন থেকে রবিনের চিকিৎসা চলতে লাগল। সে ধীরে ধীরে সুস্থ হতে লাগল। কিন্তু স্মৃতি ফিরল না। সে আমাকে একজন অচেনা মহিলা ভেবে সংকুচিত থাকত। রোহিতকে অচেনা ছেলে ভাবত। 1 মাস পর ডাক্তার বলল, স্মৃতি ফেরার সম্ভাবনা কম। তবে নতুন স্মৃতি তৈরি হতে পারে। তার সাথে বন্ধুত্ব করুন। ধৈর্য রাখুন। আমি রবিনের যত্ন নিতে লাগলাম। তাকে পরিচয় করিয়ে দিতে লাগলাম। বললাম, আমি তোমার স্ত্রী। আমরা 20 বছর একসাথে আছি। রবিন বলল, কিন্তু আমার মনে কোনো স্মৃতি নেই। রোহিত একদিন আমাকে বলল, মা, বাবার আর স্মৃতি ফিরবে না। ডাক্তার বলেছে। এখন তুমি কি করবে? আমি বললাম, তার দেখাশোনা করব। রোহিত বলল, কিন্তু সে তোমাকে চেনে না। তোমাকে ভালোবাসে না। আমি ভাবতে লাগলাম, সত্যিই তো। রবিন এখন একজন অচেনা মানুষ। আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। আমি কি আজীবন একজন অচেনা মানুষের সেবা করব? একদিন রবিন আমাকে বলল, আপনি আমার স্ত্রী বলছেন, কিন্তু আমি আপনাকে চিনি না। আমার কিছু মনে পড়ে না। আমি বললাম, ধীরে ধীরে সব মনে পড়বে। রবিন বলল, কিন্তু আমি এখানে থাকতে অস্বস্তি বোধ করছি। এই কথা শুনে আমার মনে একটা ধাক্কা লাগল। আমার নিজের স্বামী আমার সাথে থাকতে অস্বস্তি বোধ করছে। আমি রোহিতকে বললাম, তোমার বাবা এখানে থাকতে চায় না। রোহিত বলল, মা, এটাই সুযোগ। তুমি এখন নতুন জীবন শুরু করতে পারো। আমি বললাম, কিভাবে? রোহিত বলল, আমার সাথে। আমি বললাম, রোহিত, এসব কথা বলো না। কিন্তু মনের গভীরে আমি ভাবছিলাম, রবিন আমাকে চেনে না। আমাদের কোনো সম্পর্ক নেই। আমি কি সত্যিই নতুন জীবন শুরু করতে পারি? একদিন রাতে রোহিত আমার কাছে এসে বলল, মা, আমি তোমার জন্য একটা ছোট বাড়ি দেখেছি দূরে। আমরা সেখানে যেতে পারি? আমি বললাম, কেন? রোহিত বলল, নতুন জীবন শুরু করার জন্য। আমি বললাম, রোহিত, আমি তোমার মা। তুমি আমার ছেলে। আমরা স্বামী স্ত্রী হতে পারি না। রোহিত বলল, মা, বাবা তোমাকে চেনে না। তুমি এখন কার স্ত্রী? তুমি একজন মুক্ত নারী। এই কথা শুনে আমার মাথা ঘুরে গেল। সত্যিই তো। রবিন আমাকে চেনে না। আমাদের কোনো সম্পর্ক নেই। আমি কি সত্যিই একজন মুক্ত নারী? পরের দিন আমি রবিনকে বললাম, তুমি যদি চাও তাহলে তোমার জন্য আলাদা ব্যবস্থা করা যেতে পারে। রবিন বলল, আমি এখানে থাকতে পারছি না। আমার মনে হয় আমি অনুপ্রবেশকারী। আমি ভাবলাম, রবিন নিজেই চলে যেতে চায়। আমি তাকে বাধ্য করব কেন? সেই রাতে রোহিত আমাকে বলল, মা, আমি সব ব্যবস্থা করে রেখেছি। বাবার জন্য একটা ভালো হোস্টেলের ব্যবস্থা করেছি। সেখানে তার যত্ন নেওয়া হবে। আমি বললাম, কিন্তু সে আমার স্বামী। রোহিত বলল, মা, সে তোমাকে চেনে না। তুমি তার কাছে একজন অচেনা নারী। তুমি কেন একজন অচেনা মানুষের দায়িত্ব নেবে? আমি চুপ করে রইলাম। পরের দিন রবিনকে হোস্টেলে পাঠিয়ে দেওয়া হল। সে যাওয়ার সময় বলল, ধন্যবাদ। আপনি অনেক যত্ন নিয়েছেন। আমি বললাম, আমি তোমার স্ত্রী। রবিন বলল, আমি কিছু মনে করতে পারছি না। রবিন চলে যাওয়ার পর ঘর খালি লাগছিল। রোহিত বলল, মা, এখন আমরা দুজন আছি। আমি বললাম, হ্যাঁ। রোহিত বলল, এখন তুমি কি করবে? আমি বললাম, জানি না। রোহিত আমার হাত ধরল।
বলল, মা, আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার সাথে নতুন জীবন শুরু করো। আমি তার চোখের দিকে তাকালাম। দেখলাম সেখানে সত্যিকারের ভালোবাসা আছে। আমি বললাম, রোহিত, এটা কি ঠিক হবে? রোহিত বলল, মা, ভালোবাসার কোনো নিয়ম নেই। আমি তোমাকে সুখী করতে পারব। আমি অনেকক্ষণ চুপ করে থাকলাম। তারপর আমি বললাম, রোহিত, আমি ভেবে দেখব। রোহিত খুশি হয়ে বলল, সত্যিই মা? আমি বললাম, হ্যাঁ। কিন্তু সময় দাও। সেই রাত থেকে আমি ভাবতে লাগলাম, আমার জীবনে কি ভালোবাসা নেই? রোহিত কি সত্যিই আমাকে ভালোবাসে? আমি কি তার সাথে সুখী হতে পারব? কয়েকদিন পর আমি রোহিতকে বললাম, আমি তোমার প্রস্তাব নিয়ে ভেবেছি। রোহিত উৎসুক হয়ে বলল, কি ভেবেছ মা? আমি বললাম, রোহিত, আমি মনে করি আমাদের কোথাও চলে যাওয়া উচিত। নতুন জায়গা, নতুন পরিচয় নিয়ে রোহিত খুশিতে আমাকে জড়িয়ে ধরল। বলল, সত্যিই মা? তুমি রাজি? আমি বললাম, হ্যাঁ রোহিত। আমি বুঝেছি যে জীবনে ভালোবাসা পাওয়াটা খুব গুরুত্বপূর্ণ। তুমি আমাকে যেভাবে ভালোবাসো সেটা আমি আর কোথাও পাইনি গিয়ে। রোহিত বলল, মা, আমি তোমাকে সবচেয়ে সুখী করব। তুমি দেখবে। আমি বললাম, কিন্তু একটা শর্ত আছে। রোহিত বলল, কি শর্ত? আমি বললাম, আমাদের নতুন পরিচয় নিতে হবে। কেউ যেন জানতে না পারে আমরা মাছেলে ছিলাম। রোহিত বলল, অবশ্যই মা। আমি সব ব্যবস্থা করে রাখব। আমি বললাম, আর নিদার কি হবে? রোহিত বলল, নিদা এখন বড় হয়ে গেছে। সে বাবার কাছে থাকতে পারবে। আর আমাদের কাছে ছুটিতে আসতে পারবে গিয়ে। পরের সপ্তাহে আমরা সব ব্যবস্থা করে ফেললাম। রোহিত একটা দূরের শহরে ছোট একটা বাড়ি ভাড়া নিয়েছিল। আমরা নতুন নাম নিলাম। আমার নাম হল রীতা, রোহিতের নাম হল রাহুল। আমরা স্বামী স্ত্রী হিসেবে পরিচয় দিলাম। নিদাকে বলা হলো যে আমি অসুস্থ হয়ে গেছি। চিকিৎসার জন্য দূরে গেছি। রোহিত আমার দেখাশোনা করবে। নিদা কিছু বুঝল না। নতুন শহরে পৌঁছে আমি অন্যরকম অনুভব করলাম। এখানে কেউ আমাদের পুরানো পরিচয় জানে না। আমরা সত্যিকারের স্বামী স্ত্রী। রোহিত না, রাহুল আমার খুব যত্ন নিতে লাগল। প্রতিদিন ফুল কিনে আনত। আমার পছন্দের খাবার রান্না করত। আমার সাথে সিনেমা দেখতে যেত। ঘুরতে নিয়ে যেত। আমি অনুভব করলাম, এই প্রথম আমি একজন নারী হিসেবে পূর্ণ সম্মান আর ভালোবাসা পাচ্ছি। কিন্তু মাঝে মাঝেই আমার মনে পাপবোধ হতো। আমি কি ঠিক কাজ করেছি? রোহিত আমার ছেলে। আমি তার সাথে স্বামী স্ত্রীর মতো থাকছি। এটা কি পাপ? একদিন রাহুল আমাকে বলল, রীতা, তুমি কেন মাঝে মাঝে দুঃখী হয়ে যাও? আমি বললাম, কিছু না। রাহুল বলল, তুমি আমাদের সম্পর্ক নিয়ে চিন্তা করছ? আমি বললাম, হ্যাঁ। রাহুল আমার হাত ধরে বলল, রীতা, আমরা কারো ক্ষতি করিনি। আমরা একে অপরকে ভালোবাসি। এটাই সবচেয়ে বড় সত্য। আমি বললাম, কিন্তু সমাজ? রাহুল বলল, সমাজ আমাদের সুখের চেয়ে গুরুত্বপূর্ণ নয়। ধীরে ধীরে আমি স্বাভাবিক হয়ে গেলাম। রাহুলের সাথে আমার জীবন সত্যিই সুখের হল। সে আমাকে যেভাবে ভালোবাসত আমিও তাকে ভালোবাসতে শুরু করলাম। আমি বুঝলাম, ভালোবাসার কোনো বয়স নেই, কোনো সীমা নেই। 6 মাস পর নিদা আমাদের দেখতে এল। সে বলল, মা, তুমি অনেক সুন্দর লাগছ। অনেক খুশি দেখাচ্ছে। আমি বললাম, হ্যাঁ বেটা, আমি ভালো আছি। নিদা রাহুলকে দেখে বলল, ভাই, তুমি মায়ের খুব ভালো যত্ন নিচ্ছ গো। রাহুল বলল, অবশ্যই। আমি তোমার মাকে ভালোবাসি। নিদা কিছু বুঝল না। তার কাছে আমরা এখনো মা আর ভাই। নিদা চলে যাওয়ার পর রাহুল আমাকে বলল, রীতা, আমি তোমাকে একটা সারপ্রাইজ দিতে চাই। আমি বললাম, কি সারপ্রাইজ? রাহুল একটা ছোট বাক্স বের করল। খুলে দেখি একটা সোনার আংটি। রাহুল বলল, রীতা, তুমি আমার স্ত্রী। কিন্তু আমাদের কোনো বিয়ের আংটি নেই। আমি অভিভূত হয়ে গেলাম। রাহুল আমার হাতে আংটি পরিয়ে দিল। বলল, এখন তুমি সম্পূর্ণভাবে আমার। আমি কেঁদে ফেললাম। এত ভালোবাসা, এত যত্ন। আমি জীবনে এমনটা আশা করিনি। রাহুল আমার চোখের জল মুছিয়ে দিয়ে বলল, তুমি কাঁদছ কেন? আমি বললাম, খুশির কান্না। 1 বছর পর আমাদের কাছে একটা খবর এল। রবিনের মৃত্যু হয়েছে। হার্ট অ্যাটাক। আমি শুনে কিছুক্ষণের জন্য দুঃখ পেলাম। তবুও সে আমার স্বামী ছিল। কিন্তু রাহুল বলল, এখন তুমি সম্পূর্ণ মুক্ত। রবিনের মৃত্যুর খবর শুনে আমার মনে হল, এটা ভাগ্যের খেলা। যদি রবিনের স্মৃতিশক্তি ফিরে আসত তাহলে আমি আজ এই সুখী জীবন পেতাম না। 2 বছর পর আমি আর রাহুল আসল কাগজপত্র দিয়ে বিয়ে করলাম। নতুন পরিচয়ে।
কেউ জানো না আমাদের আসল সম্পর্ক কি ছিল। আমরা এখন রীতা আর রাহুল দাস, সুখী দম্পতি। নিদা এখন কলেজে পড়ে, মাঝে মাঝে আমাদের দেখতে আসে। সে ভাবে আমি আর রাহুল দাদা আলাদা আলাদা মানুষ যারা পরে বিয়ে করেছি। সে খুব খুশি যে আমি সুখী। আজ আমার বয়স ৪১ বছর, রাহুলের ২৩ বছর। বয়সের পার্থক্য আছে, কিন্তু ভালোবাসায় কোনো পার্থক্য নেই। আমরা একে অপরকে গভীরভাবে ভালোবাসি। মাঝে মাঝে আমি ভাবি আমি কি ঠিক কাজ করেছি, কিন্তু তখনই রাহুলের ভালোবাসা দেখে আমার সব সন্দেহ দূর হয়ে যায়। আমি এখন সত্যিকারের সুখী। আমার জীবনে প্রথমবার পূর্ণতা এসেছে। রাহুল প্রতিদিন আমাকে বলে, রীতা তুমি আমার সবকিছু কো। আমিও বলি, তুমিও আমার সবকিছু কো। আমরা জানি আমাদের এই সম্পর্ক সমাজে গ্রহণযোগ্য নয়, কিন্তু আমরা কারো ক্ষতি করিনি। আমরা শুধু একে অপরকে ভালোবেসেছি। কিন্তু গল্পের এখানেই শেষ নয়। একটা বড় রহস্য বাকি আছে, যেটা আমি এতদিন গোপন করে রেখেছিলাম। আসলে রোহিত আমার আসল ছেলে নয়। আমি যখন রবিনকে বিয়ে করি তখন রোহিত ছিল রবিনের প্রথম স্ত্রীর ছেলে। তার প্রথম স্ত্রী মারা গিয়েছিল যখন রোহিতের বয়স ৫ বছর। আমি রোহিতকে নিজের ছেলের মতো মানুষ করেছি। কিন্তু রোহিত সত্য জানত। সে জানত আমি তার সৎ মা। তাই তার পক্ষে আমাকে একজন নারী হিসেবে ভালোবাসা সম্ভব হয়েছিল। আর আমিও যখন এই সত্য জানতে পারলাম তখন আমার মনের সব বাধা দূর হয়ে গেল। এই রহস্য আমি কাউকে বলিনি, এমনকি নিদাকেও না। নিদা আমার নিজের মেয়ে, কিন্তু রোহিত আমার সৎ ছেলে ছিল। তাই আমি এখন নিশ্চিন্তে বলতে পারি আমি কোনো পাপ করিনি। আমি শুধু ভালোবাসাকে গ্রহণ করেছি। একজন মানুষ যে আমাকে মায়ের মতো ভালোবাসত, পরে নারী হিসেবেও ভালোবাসতে শুরু করল। আর আমিও তাকে ছেলের মতো ভালোবেসে পরে একজন পুরুষ হিসেবে ভালোবাসতে শুরু করলাম। আমাদের এই ভালোবাসার গল্পটি অস্বাভাবিক, কিন্তু মিথ্যা নয়। আমরা দুজনে দুজনের জন্য। আমাদের বয়সের পার্থক্য, আমাদের অতীতের সম্পর্ক, কিছুই আমাদের ভালোবাসার পথে বাধা হতে পারেনি। আজ আমরা ৩ বছর ধরে স্বামী স্ত্রী হিসেবে থাকছি। আমি কখনো এত সুখী ছিলাম না। রাহুল আমার সব স্বপ্ন পূরণ করেছে। আমি একজন পূর্ণ নারী হিসেবে জীবন যাপন করছি। মাঝে মাঝে আমি ভাবি যদি রবিনের স্মৃতিশক্তি ঠিক থাকত, যদি সে আমাকে চিনত, তাহলে কি আমি এই সুখ পেতাম? হয়তো না। কিন্তু ভাগ্য আমার পক্ষে ছিল। আমার গল্প এখানেই শেষ। একটা অস্বাভাবিক ভালোবাসার গল্প। একটা সৎ মা আর সৎ ছেলের ভালোবাসার গল্প, যেটা শুরু হয়েছিল পারিবারিক ভালোবাসা দিয়ে শেষ হয়েছে দাম্পত্য ভালোবাসায়। আমি জানি অনেকে আমাদের বিচার করবে। অনেকে বলবে এটা ভুল। কিন্তু আমি বলবো ভালোবাসার কোনো নিয়ম নেই। যখন দুইজন মানুষ একে অপরকে সম্মান করে, যত্ন করে, ভালোবাসে, তখন সেটাই সত্যিকারের ভালোবাসা। আমি আর রাহুল এখন সম্পূর্ণ সুখী। আমাদের কোনো অনুশোচনা নেই। আমরা জানি আমাদের এই সিদ্ধান্ত সঠিক ছিল। আমরা একে অপরের জন্য তৈরি। এই গল্পের মাধ্যমে আমি বলতে চাই জীবনে ভালোবাসা পাওয়া খুব কঠিন। যখন পান তখন সেটাকে আঁকড়ে ধরে রাখুন। সমাজের ভয়ে নিজের সুখ নষ্ট করবেন না। যতক্ষণ আপনি কারো ক্ষতি না করছেন ততক্ষণ আপনার সিদ্ধান্ত সঠিক। আমি মানসী দত্ত, এখন রীতা দাস। আমার বয়স ৪১ বছর। আমার স্বামী রাহুল দাস, বয়স ২৩ বছর। আমরা গত ৩ বছর ধরে সুখী দাম্পত্য জীবন যাপন করছি। আমাদের কোনো অনুশোচনা নেই। এটাই আমাদের গল্প। একটা অসাধারণ ভালোবাসার গল্প। রোদে বেশি থেকে আমার পিঠে পুড়ে গিয়েছিল। ব্যথা করছিল। ছেলে বলল, মা আমি ক্রিম লাগিয়ে দিই গো। আমি প্রথমে বলেছিলাম না, কিন্তু ব্যথা বেশি হওয়াতে রাজি হলাম। সে আমার পিঠে আস্তে আস্তে ক্রিম লাগাতে লাগল। হঠাৎ সে বলল, তোমার ত্বক কত নরম। তার স্পর্শ অন্যরকম মনে হচ্ছিল, যেমন একজন পুরুষ একজন নারীকে স্পর্শ করে। আমি অস্বস্তি বোধ করলাম। সে আমার কাঁধে হাত রেখে বলল, তুমি এখনো অনেক সুন্দরী গো। আমি বললাম, এসব কি বলছিস? সে আরও কাছে এসে বলল, সত্যি কথা বলছি। তুমি আমার চোখে একজন আকর্ষণীয় নারী গো। আমি উঠে দাঁড়ালাম। সে আমার হাত ধরে বলল, তুমি রাগ করো না। আমি তোমাকে ভালোবাসি। মায়ের চেয়েও বেশি। কি আমার হৃৎপিণ্ড জোরে জোরে স্পন্দিত হচ্ছিল। সে বলল, আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি আমার স্ত্রী হও। আমরা একসাথে নতুন জীবন শুরু করি। ক্রিমের টিউব মেঝেতে পড়েছিল।
তার কথাগুলো আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। সে কি সত্যিই আমাকে একজন নারী হিসেবে দেখে? এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগের সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মানসী দত্ত। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম রবিন দত্ত, বয়স ৫২ বছর। আমাদের ২ সন্তান, রোহিত আর নিদা। রোহিত ২১ বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। নিদা ১৪ বছর বয়সী, হাই স্কুলে যায়। আজকে যে ঘটনাটি আপনাদের বলতে যাচ্ছি সেটি গত সপ্তাহে ঘটেছিল আমাদের পুরানো বাড়িতে। রবিন অফিসের কাজে কলকাতায় গেছে। নিদা তার বন্ধুর বাসায় থাকতে গেছে। আমি আর রোহিত একা বাসায়। সকাল থেকেই আমার শরীর খারাপ লাগছিল। জ্বর জ্বর ভাব, মাথা ব্যথা। রোহিত বলল, মা তুমি বিশ্রাম নাও, আমি সব কাজ করে দেবঘু। আমি শুয়ে পড়লাম। দুপুরের দিকে আবহাওয়া খুব গরম হয়ে গেল। আমি বেরান্দায় গেলাম একটু হাওয়া খেতে। সেখানে প্রায় ২ ঘন্টা বসেছিলাম। রোদের তাপে আমার পিঠ পুড়ে গেল। যখন ঘরে ফিরলাম দেখলাম পিঠ লাল হয়ে গেছে, জ্বালা করছে। রোহিত দেখে বলল, মা তোমার পিঠ তো পুড়ে গেছে, ক্রিম লাগাতে হবে গি। আমি বললাম, না আমি নিজেই লাগিয়ে নেবগু, কিন্তু পিঠে হাত পৌঁছানো যাচ্ছে না, ব্যথা বাড়তে থাকল। রোহিত বলল, মা আমি সাহায্য করি, এমনিই ব্যথা পেয়ে বসে আছো গু। অগত্যা রাজি হলাম। রোহিত প্রথমে খুব সাবধানে ক্রিম লাগাতে শুরু করল। তার হাত ঠান্ডা ছিল, আরাম লাগছিল। ধীরে ধীরে ব্যথা কমতে শুরু করল। তখনই সে বলল, তোমার ত্বক কত নরম মা গু। আমি বললাম, হ্যাঁ বয়স হলেও এখনও ত্বক ভালো আছে খু, কিন্তু তার স্পর্শে কেমন যেন অন্যরকম একটা অনুভূতি হচ্ছিল। রোহিত আমার কাঁধে হাত রেখে বলল, মা তুমি সত্যিই অনেক সুন্দর গু। আমি চমকে গেলাম। এভাবে কথা বলছে কেন? আমি বললাম, কি বলছিস রোহিত? আমি তোর মা। সে বলল, জানি মা, কিন্তু সত্যি কথা হলো তুমি আমার চোখে একজন সুন্দর নারী। কে আমার মাথা ঘুরে গেল। এসব কি বলছে? আমি উঠে দাঁড়াতে গেলাম। রোহিত আমার হাত ধরে বলল, মা তুমি রাগ করো না, আমি তোমাকে ভালোবাসি। শুধু মা হিসেবে নয়, একজন নারী হিসেবেও। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। এ কি বলছে? রোহিত আরও বলল, আমি তোমাকে বিয়ে করতে চাই মা, তুমি আমার স্ত্রী হও। আমি হতভম্ব হয়ে গেলাম। ক্রিমের টিউবটা মেজে পড়ে গেল। রোহিতের কথাগুলো আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। সে কি সত্যিই আমাকে একজন নারী হিসেবে দেখে? এ তো অসম্ভব। রোহিত তুমি কি বলছ? আমি তোর মা, আমি চিৎকার করে বললাম। কিন্তু রোহিত শান্তভাবে বলল, মা আমি জানি এটা অদ্ভুত শোনাচ্ছে, কিন্তু আমি সত্যিই তোমাকে ভালোবাসি। তুমি এত সুন্দর, এত যত্নশীল। আমি চাই আমরা একসাথে নতুন জীবন শুরু করি গি। আমি দৌড়ে নিজের রুমে চলে গেলাম। দরজা বন্ধ করে দিলাম। বুকের ভেতর হৃদয় যেন ফেটে যাবে। এ কেমন কথা? রোহিত আমার নিজের ছেলে, সে কিভাবে এমন কথা বলতে পারে? সারা বিকেল আমি রুমে বসে ভাবলাম। রোহিতের কথাগুলো বারবার মনে আসছিল। সন্ধ্যার দিকে রোহিত দরজায় নক করল। মা খাবার তৈরি করেছি, এসো খাও। আমি বেরোলাম না। বললাম, আমার খিদে নেই কি? রোহিত বলল, মা আমি জানি তুমি রেগে আছো, কিন্তু আমি যা বলেছি সেটা আমার হৃদয়ের কথা গু। রাতের দিকে রবিন ফোন করল, কলকাতা থেকে। কেমন আছো? রোহিত কেমন আছে? আমি বললাম, ভালো আছি। রোহিত ভালো, কিন্তু মনের ভেতর একটা ঝড় চলছিল। রবিনকে কি বলবো? রোহিতের কথাগুলো কি বলা উচিত, নাকি চুপ থাকা ভালো? পরের দিন সকালে রোহিত আমার জন্য চা বানিয়ে এনে দিল। বলল, মা গতকাল যা বলেছি সেটা নিয়ে চিন্তা করো, আমি অপেক্ষা করব খু। আমি বললাম, রোহিত তুমি যা বলছো সেটা ঠিক নয়। আমি তোমার মা, তুমি আমার ছেলে, আমাদের মধ্যে এমন সম্পর্ক হতে পারে না গি। রোহিত বলল, মা সম্পর্কের সংজ্ঞা তো মানুষই তৈরি করেছে, ভালোবাসার কোনো নিয়ম নেই। আমি তোমাকে যেভাবে ভালোবাসি সেটা সাধারণ মায়ের প্রতি ছেলের ভালোবাসা নয় গি। আমি বললাম, এসব কথা আর বলো না, এ কথা আর কখনো উঠবে না গি। কিন্তু রোহিত থামল না।
প্রতিদিন কোনো না কোনোভাবে বিশেষটা নিয়ে আসত। কখনো আমার জন্য ফুল নিয়ে আসত, কখনো বিশেষ খাবার রান্না করত, কখনো আমার কাছে বসে হাত ধরত। আমি বুঝতে পারছিলাম না কি করব। একদিন রাতে আমি দেখলাম রোহিত আমার রুমের সামনে দাঁড়িয়ে আছে। কি চাই? আমি জিজ্ঞেস করলাম। সে বলল, মা, আমি তোমার সাথে কথা বলতে চাই। গুরুত্বপূর্ণ কথা। আমি বললাম, রাতে নয়, কাল সকালে বলবে গি। কিন্তু রোহিত ঢুকে পড়ল। বলল, মা, আমি আর অপেক্ষা করতে পারছি না। আমি তোমাকে সত্যিই ভালোবাসি। তুমি যদি একবার আমার কথা ভেবে দেখো, তাহলে বুঝবে আমরা একসাথে কত সুখী হতে পারি। কি? আমি বললাম, রোহিত, তুমি পাগল হয়ে গেছ। আমি তোমার মা। এ কথা ভুলে যাও। রোহিত আমার কাছে এসে বলল, মা, আমি জানি এটা অদ্ভুত, কিন্তু বাবা তোমার যত্ন নেয় না। তিনি সারাক্ষণ কাজ নিয়ে ব্যস্ত। আমি তোমাকে সুখী করতে পারব। আমি রেগে গেলাম। বললাম, তোমার বাবার সম্পর্কে এভাবে কথা বলার অধিকার তোমার নেই। তিনি আমাদের ভালোবাসেন। কিন্তু মনের একটা কোণে আমি ভাবছিলাম, রোহিত কি সত্যিই ঠিক বলছে? রবিন কি আমার যথেষ্ট যত্ন নেয়? সে সারাক্ষণ কাজ নিয়েই থাকে, আমার সাথে সময় কাটায় না, কখনো রোমান্টিক কথা বলে না, আমাকে সুন্দর বলে না। হঠাৎ আমার মনে একটা ভয়ঙ্কর চিন্তা এল। আমি কি রোহিতের কথায় প্রভাবিত হচ্ছি? এ কেমন মা আমি? নিজের ছেলের এমন কথায় আমি কেন ভাবছি? আমি রোহিতকে বললাম, তুমি এখনই বেরিয়ে যাও, আর কখনো এসব কথা বলবে না। রোহিত বলল, মা, আমি যাব, কিন্তু তুমি ভেবে দেখো, আমি তোমাকে কত ভালোবাসি। সে চলে গেল। সারারাত আমি ঘুমাতে পারলাম না। রোহিতের কথাগুলো বারবার মনে আসছিল। আমি কি সত্যিই একটা অপূর্ণ জীবন যাপন করছি? রবিনের সাথে আমার সম্পর্ক কি শুধুই দায়িত্ব আর কর্তব্যের? ভালোবাসা কি নেই? পরের দিন রবিন ফিরে এল। রোহিত স্বাভাবিক আচরণ করছিল, যেন কিছুই হয়নি। কিন্তু আমি বুঝতে পারছিলাম সে আমার দিকে অন্যভাবে তাকাচ্ছে, স্বামী স্ত্রীর মতো তাকাচ্ছে। রবিন বলল, কেমন ছিলে? রোহিত ঝামেলা করেছে? আমি বললাম, না, ভালো ছিল ও, কিন্তু মনে মনে ভাবছিলাম রবিনকে কি সব বলে দেওয়া উচিত। কিন্তু বললে কি হবে? রোহিতের জীবন নষ্ট হয়ে যাবে, পরিবার ভেঙে যাবে। দিন কয়েক এভাবেই কাটল। রোহিত আর আমার সামনে সেই কথা বলত না, কিন্তু তার আচরণে বোঝা যেত সে এখনও সেই ভাবনায় আছে। আমার দিকে তাকানো, আমার যত্ন নেওয়া, সবকিছুতেই একটা বিশেষত্ব ছিল। একদিন আমি নিদার স্কুল থেকে ফেরার পথে রোডের পাশে দাঁড়িয়েছিলাম। হঠাৎ দেখলাম একটা ট্রাক আমার দিকে আসছে খুব দ্রুত গতিতে। ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। মনে হলো এবার আর বাঁচব না। হঠাৎ কেউ একজন আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। ট্রাকটা আমার পাশ দিয়ে চলে গেল। আমি দেখলাম রোহিত আমাকে বাঁচাতে এসে নিজে আহত হয়ে পড়ে আছে। তার পা দিয়ে রক্ত পড়ছে। রোহিত! আমি চিৎকার করে তার কাছে গেলাম। সে ব্যথায় কাতরাচ্ছে। আমি তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে গেলাম। ডাক্তার বলল, গুরুতর কোনো আঘাত নেই, কয়েকদিন বিশ্রাম নিলেই ভালো হয়ে যাবে। বাসায় ফিরে রোহিতকে বিছানায় শুইয়ে দিলাম। তার যত্ন নিতে লাগলাম। ওষুধ দিলাম, খাবার খাওয়ালাম। রোহিত আমার হাত ধরে বলল, মা, আমি তোমাকে ভালোবাসি বলেই তোমার জন্য জীবন দিতে পারি। কি? আমার চোখে জল এসে গেল। মনে হলো আমি কত খারাপ মা, নিজের ছেলেকে ভুল বুঝেছি। কিন্তু রোহিত আবার বলল, মা, আমি যা বলেছিলাম সেটা এখনো সত্য। আমি তোমাকে একজন নারী হিসেবে ভালোবাসি। আমি বললাম, রোহিত, এসব কথা ভুলে যাও। তুমি আমার ছেলে, আমি তোমার মা। কিন্তু মনে মনে আমি ভাবছিলাম, রোহিত আমার জন্য জীবন দিতে পারে। এতটা ভালোবাসা পেয়েও আমি তাকে বুঝতে পারছি না কেন? আমার মনে একটা দ্বন্দ্ব চলছিল। একদিকে মাতৃত্বের টান, অন্যদিকে একজন নারী হিসেবে ভালোবাসা পাওয়ার ইচ্ছা। হঠাৎ করে একদিন রোহিত বলল, মা, আমি একটা স্বপ্ন দেখেছি। দেখেছি তুমি আর আমি একসাথে কোথাও ভ্রমণ করছি, স্বামী স্ত্রীর মতো। আমি শুনে চমকে গেলাম। বললাম, রোহিত, এসব কথা বন্ধ করো। স্বপ্ন এমন দেখো না। কিন্তু আশ্চর্যের বিষয় হল, আমিও মাঝে মাঝে এমন স্বপ্ন দেখতে শুরু করলাম। স্বপ্নে দেখতাম রোহিত আমাকে কোথাও নিয়ে যাচ্ছে, আমরা একসাথে হাসছি, সে আমাকে জড়িয়ে ধরছে। ঘুম ভেঙে গেলে আমি লজ্জায় মরে যেতাম। এ কেমন স্বপ্ন আমি দেখছি?
একদিন রবিন অফিস থেকে এসে বলল, আমাকে দিল্লি যেতে হবে। প্রায় 1 সপ্তাহ লাগবে। আমি বললাম, এতদিন? রবিন বলল, অফিসের খুব জরুরি কাজ। যেতেই হবে। নিদাও তার বন্ধুর সাথে বেড়াতে যাবে। আবার আমি আর রোহিত একা থাকব। রবিন চলে যাওয়ার পর রোহিত বলল, মা, এবার আমরা দুজনে আছি। আমি তোমার সব যত্ন নেব। আমি বললাম, আমার যত্নের দরকার নেই। তুমি তোমার পড়াশোনা নিয়ে থাকো। কিন্তু রোহিত প্রতিদিন আমার জন্য বিশেষ খাবার রান্না করত। আমার প্রিয় ফুল কিনে আনত। আমার সাথে সিনেমা দেখত। ধীরে ধীরে আমি বুঝতে পারলাম, রবিনের চেয়ে রোহিত আমার অনেক বেশি যত্ন নেয়া। আমার পছন্দ মনে রাখে। আমার কথা মনোযোগ দিয়ে শোনে। আমার সাথে সময় কাটায়। আমি কি একজন স্ত্রী হিসেবে এই যত্ন আর ভালোবাসা পাওয়ার যোগ্য নই? একদিন রাতে আমি বেরান্দায় বসে তারা দেখছিলাম। রোহিত এসে পাশে বসল। বলল, মা, তুমি কি ভাবছ? আমি বললাম, কিছু না। রোহিত বলল, আমি জানি তুমি আমার কথা ভাবছ। আমি যা বলেছি সেটা নিয়ে আমি চুপ করে রইলাম। রোহিত আমার হাত ধরল। বলল, মা, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। তুমি যদি একটিবার আমার প্রেমকে গ্রহণ করো, দেখবে আমরা কত সুখী হতে পারি। আমি হাত সরিয়ে নিলাম। বললাম, রোহিত, এসব বন্ধ করো। কিন্তু সেই রাতে আমার খুব খারাপ লাগছিল। রবিন কখনো আমাকে এভাবে ভালোবাসার কথা বলে না। কখনো রোমান্টিক কোনো কথা বলে না। আমার হাত ধরে বসে না। আমি কি একজন নারী হিসেবে এই ভালোবাসা পাওয়ার যোগ্য নই? পরের দিন সকালে রোহিত আমার জন্য বিশেষ নাশতা বানিয়েছে। বলল, মা, তোমার জন্য তোমার প্রিয় পরোটা আর আলু ভাজি বানিয়েছি। আমি খেতে বসলাম। রোহিত পাশে বসে আমার খোঁজ নিচ্ছে। আরও নেবে? পানি লাগবে? এত যত্ন কেউ আমার নেয়নি। খাওয়ার পর রোহিত বলল, মা, চলো আজ পার্কে ঘুরতে যাই। অনেকদিন বেরোনি। আমি বললাম, না, ঘরে কাজ আছে। রোহিত বলল, কাজ আমি করে দেব। তুমি একটু বিনোদন করো। অগত্যা রাজি হলাম। পার্কে গিয়ে দেখি রোহিত আমার জন্য আইসক্রিম কিনে এনেছে। বলল, তুমি আইসক্রিম খেতে ভালোবাসো? সত্যিই আমি আইসক্রিম খেতে ভালোবাসি। কিন্তু রবিন কখনো আমার এই পছন্দের কথা মনে রাখে না। পার্কে বসে রোহিত বলল, মা, তুমি এত সুন্দর। কিন্তু সব সময় চিন্তায় থাকো। আমি বললাম, আমার বয়স হয়ে গেছে রোহিত। আর সুন্দর কিছু নেই। রোহিত বলল, না মা, তুমি ভুল বলছ। তুমি এখনো খুব সুন্দর। বাবা তোমার কদর করে না। ঘরে ফিরে আসার পর রোহিত আমার জন্য চা বানিয়ে এনে দিল। বলল, মা, আমি তোমার সব দুঃখ দূর করে দিতে চাই। আমি বললাম, আমার কোনো দুঃখ নেই। রোহিত বলল, আছে মা, তোমার চোখে দুঃখ দেখা যায়। সেই রাতে আমি খুব অশান্তি বোধ করছিলাম। রোহিতের কথাগুলো সত্যি। আমার মনে অনেক দুঃখ জমে আছে। রবিনের সাথে আমার বিয়ের পর থেকেই আমি একা বোধ করি। সে আমার সাথে মন খুলে কথা বলে না। আমার অনুভূতির কদর করে না। পরের দিন রোহিত বলল, মা, আজ আমি তোমার জন্য কিছু বিশেষ রান্না করব। বিকেলে দেখি সে আমার প্রিয় সব খাবার রান্না করেছে। মাছের ঝোল, ভাত, আলু পোস্ত। আমি অবাক হয়ে বললাম, এত কিছু করেছিস কেন? রোহিত বলল, তোমার জন্য। খাওয়ার সময় রোহিত বলল, মা, আমি তোমাকে খুশি দেখতে চাই। আমি বললাম, আমি খুশি আছি। রোহিত বলল, না, তুমি সত্যিকারের খুশি নও। বাবা তোমাকে খুশি রাখতে পারে না। এই কথা শুনে আমার মনে একটা ঝড় উঠল। রোহিত কি ঠিক বলছে? রবিন কি সত্যিই আমাকে খুশি রাখতে পারে না? আমি কি একটা অপূর্ণ জীবন যাপন করছি? রাতের দিকে রোহিত আবার আমার কাছে এসে বসল। বলল, মা, আমি তোমাকে একটা প্রস্তাব দিতে চাই। আমি বললাম, কি প্রস্তাব? রোহিত বলল, আমরা দূরে কোথাও চলে যাই। একসাথে নতুন জীবন শুরু করি। আমি চমকে উঠলাম। বললাম, তুমি কি বলছ? আমাদের সংসার আছে। নিদা আছে। তোমার বাবা আছে। রোহিত বলল, বাবা তোমাকে ভালোবাসে না মা। আর নিদা এখন বড় হয়ে গেছে। সে নিজেই নিজের যত্ন নিতে পারবে। আমি বললাম, রোহিত, তুমি পাগল হয়ে গেছ। আমি তোমার মা। তুমি আমার ছেলে। এভাবে কথা বলো না। রোহিত বলল, মা, তুমি যদি একবার আমার ভালোবাসাকে গ্রহণ করো, তাহলে বুঝবে আমি তোমাকে কত সুখী করতে পারি। সেই রাতে আমি আর ঘুমাতে পারলাম না। রোহিতের কথাগুলো বারবার মনে আসছিল। আমি কি সত্যিই একটা অসুখী জীবন যাপন করছি? রবিনের কাছে কি আমার কোনো দাম নেই? আমি কি একজন নারী হিসেবে ভালোবাসা পাওয়ার যোগ্য নই? পরের দিন সকালে আমি মনে মনে ঠিক করলাম, রোহিতের সাথে পরিষ্কার কথা বলবো। আমি তার কাছে গেলাম।
বললাম, রোহিত, আমাদের কথা বলা দরকার। রোহিত বলল, হ্যাঁ মা, বলো। আমি বললাম, তুমি যা যা বলেছ সেগুলো আমি বুঝতে পারছি। হতে পারে তোমার মনে সত্যিই আমার প্রতি বিশেষ অনুভূতি আছে, কিন্তু এটা ঠিক নয়। আমি তোমার মা। রোহিত বলল, মা, কিন্তু আমি তোমাকে একজন নারী হিসেবেই ভালোবাসি। আমি বললাম, রোহিত, ভালোবাসা অনেক ধরনের হয়। মা ছেলের ভালোবাসা, স্বামী স্ত্রীর ভালোবাসা, ভাই বোনের ভালোবাসা। তুমি আমার প্রতি যে অনুভূতি রাখো সেটা মা ছেলের ভালোবাসা। রোহিত বলল, না মা, আমার অনুভূতি অন্যরকম। হঠাৎ করে ঘরের বাইরে গাড়ির আওয়াজ পেলাম। জানালা দিয়ে তাকিয়ে দেখি রবিন ফিরে এসেছে। এত তাড়াতাড়ি? আমি রোহিতকে বললাম, তোমার বাবা এসে গেছে। রোহিত বলল, এত তাড়াতাড়ি কেন? আমি বললাম, জানি না। রবিন ঘরে ঢুকে বলল, কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, তাই ফিরে এলাম। আমি বললাম, ভালো হয়েছে। রবিন রোহিতকে দেখে বলল, তুমি কেমন আছো বাবা? রোহিত বলল, ভালো আছি বাবা। রাতে রবিনের সাথে খাবার খেতে বসে আমি ভাবছিলাম, রোহিতের কথাগুলোর কোনো সত্যতা আছে কি? রবিন কি সত্যিই আমার যত্ন নেয় না? সে আমার দিকে তাকিয়ে বলল, কি ভাবছ? আমি বললাম, কিছু না। খাওয়ার পর রবিন বলল, আমি খুব ক্লান্ত, তাড়াতাড়ি ঘুমাতে যাব। আমি বললাম, হ্যাঁ যাও। আমি ভাবলাম, রোহিত ঠিকই বলেছিল। রবিন আমার সাথে কথা বলার সময় নেয় না, আমার অনুভূতি জানার চেষ্টা করে না। পরের দিন রোহিত আমাকে ইশারায় বলল, মা, আমার কথাগুলো মনে রেখো। আমি মাথা নেড়ে বললাম, না কিন্তু মনের গভীরে আমি জানতাম রোহিতের কথাগুলো আমাকে প্রভাবিত করেছে। দিন কয়েক পর রবিন আবার অফিসের কাজে বাইরে গেল। এবার চট্টগ্রাম। আমি আর রোহিত আবার একা। রোহিত বলল, মা, এবার আমরা আমাদের কথা শেষ করি। আমি বললাম, কি কথা? রোহিত বলল, আমার প্রস্তাবের কথাই। আমি বললাম, রোহিত, আমি তোমাকে পরিষ্কার বলে দিয়েছি, আমি তোমার মা, তুমি আমার ছেলে। এর বাইরে কিছু ভাবা যাবে না। রোহিত বলল, মা, কিন্তু তুমি কি সুখী? তোমার কি মনে হয় না যে তুমি আরও ভালো জীবন পেতে পারতে? এই প্রশ্নে আমি চুপ হয়ে গেলাম। সত্যি কথা বলতে কি, আমি সুখী নই। রবিনের সাথে আমার বিয়ে হয়েছিল পারিবারিক সিদ্ধান্তে। আমাদের মধ্যে তেমন ভালোবাসা ছিল না, শুধু দায়িত্ব আর কর্তব্য। রোহিত আমার চুপ থাকা দেখে বুঝে গেল। সে বলল, মা, তুমি নিজের কাছে সৎ হও। তুমি কি একটা পূর্ণ জীবন যাপন করছ? আমি বললাম, জীবনে সব কিছু পাওয়া যায় না রোহিত। রোহিত বলল, কেন পাওয়া যাবে না? তুমি এখনও তরুণী, সুন্দর, তোমার ভালোবাসা পাওয়ার অধিকার আছে। আমি বললাম, রোহিত, তুমি যা বলছ সেটা সমাজে গ্রহণযোগ্য নয়। রোহিত বলল, সমাজ কি বলবে সেটা ভেবে তুমি তোমার জীবন নষ্ট করবে? আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। এত বুদ্ধিমত্তার সাথে কথা বলছে। আমি বললাম, কিন্তু এটা ভুল রোহিত। রোহিত বলল, মা, যদি আমি তোমাকে সুখী করতে পারি তাহলে সেটা কিভাবে ভুল? যদি আমি তোমার সব দুঃখ দূর করতে পারি তাহলে সেটা কেন অন্যায়? আমার মাথা ঘুরে গেল। রোহিতের কথাগুলো অদ্ভুত যুক্তিসঙ্গত মনে হচ্ছে। সেই মুহূর্তে হঠাৎ করে দরজার বেল বেজে উঠল। আমি দৌড়ে গিয়ে দরজা খুললাম। দেখি পুলিশ দাঁড়িয়ে আছে। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। একজন পুলিশ বলল, আপনি কি মানসী দত্ত? আমি বললাম, হ্যাঁ। পুলিশ বলল, আপনার স্বামী রবিন দত্তের একটা দুর্ঘটনা হয়েছে, তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। আমার মাথায় বাজ পড়ে গেল। রোহিত দৌড়ে এসে বলল, কি হয়েছে বাবার? পুলিশ বলল, গাড়ি দুর্ঘটনা, অবস্থা গুরুতর, তাড়াতাড়ি হাসপাতালে আসুন। আমরা দৌড়ে হাসপাতালে গেলাম। ডাক্তার বলল, রোগীর অবস্থা খুবই খারাপ, মাথায় গুরুতর আঘাত পেয়েছে। আমি কেঁদে ফেললাম। রবিনের এই অবস্থা দেখে আমার মনে হল আমি কত খারাপ স্ত্রী। আমার স্বামী মৃত্যুর সাথে লড়ছে আর আমি অন্য কথা ভাবছিলাম। রোহিত আমার কাঁধে হাত রেখে বলল, মা, ধৈর্য রাখো। সারারাত আমরা হাসপাতালে ছিলাম। সকালে ডাক্তার এসে বলল, রোগী এখন সচেতন, তবে মাথার আঘাতের কারণে তার স্মৃতিশক্তি হারিয়ে গেছে, তিনি কাউকে চিনতে পারছেন না। একদিন আলী সাহেব সোহেলের অফিসে এলেন। সোহেল তাকে দেখে অবাক হয়ে গেল। স্যার, আপনি এখানে? হ্যাঁ সোহেল, তোমার অফিস একবার দেখতে চাইলাম, খুব সুন্দর হয়েছে। আলী সাহেব পুরো অফিস ঘুরে দেখলেন, কর্মচারীদের সাথে কথা বললেন, তারপর সোহেলের রুমে এসে বসলেন। সোহেল, তুমি অনেক দূর এসেছ। মনে আছে 7 বছর আগে তুমি যখন আমার অফিসে প্রথম এসেছিলে?
চা বানানোর কাজ করতে? হ্যাঁ স্যার। সব মনে আছে ইউ। আমি গর্বিত যে আমি তোমাকে একটা সুযোগ দিয়েছিলাম। আর তুমি সেই সুযোগকে কাজে লাগিয়েছ। জানো সফলতার মূল সূত্র কি? কি স্যার? কঠোর পরিশ্রম, সততা আর হাল না ছাড়া। তোমার মধ্যে এই 3টা গুণই আছে গু। সোহেল চোখে জল নিয়ে বলল, আপনি না থাকলে আজ আমি এখানে পৌঁছাতে পারতাম না স্যার। না সোহেল। আমি শুধু একটা দরজা খুলে দিয়েছিলাম। ভেতরে ঢুকে পথ তৈরি করেছ তুমি নিজে গু। আলী সাহেব চলে যাওয়ার আগে বললেন, আমার একটা বড় প্রজেক্ট আছে। একটা 20 ফ্লোর বিজনেস টাওয়ার। আমি চাই তুমি এই প্রজেক্টে আমার সাথে পার্টনার হও। 50-50। রাজি? সোহেল অবাক হয়ে গেল। এত বড় প্রজেক্ট? স্যার, আমার কি যথেষ্ট সামর্থ্য আছে? আছে। আমি বিশ্বাস করি সোহেল রাজি হয়ে গেল। এটা তার জীবনের সবচেয়ে বড় প্রজেক্ট হবে। 50 অধ্যায়, বড় চ্যালেঞ্জ। 20 ফ্লোর বিজনেস টাওয়ারের কাজ শুরু হল। এটা সোহেলের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রজেক্টের বাজেট প্রায় 10 করোড় টাকা। সোহেলকে 5 করোড় টাকা ইনভেস্ট করতে হবে। সোহেল তার সব সঞ্চয়ে, ব্যাংক লোন আর কিছু ইনভেস্টর থেকে টাকা জোগাড় করল। এটা একটা বিশাল ঝুঁকি। যদি প্রজেক্ট ব্যর্থ হয়, সব শেষ। মিনা চিন্তিত ছিল। সোহেল, এত বড় ঝুঁকি নেওয়া ঠিক হবে? মিনা, জীবনে বড় কিছু করতে হলে ঝুঁকি নিতে হয়। আমি এই সুযোগ হাতছাড়া করতে চাই না গিয়ে। কিন্তু যদি কিছু ভুল হয়? ভুল হবে না। আমি আলী সাহেবের সাথে আছি। উনি আমাকে গাইড করবেন। প্রজেক্ট শুরু হল। প্রথম 6 মাস সব ভালোই চলছিল। কাজ সময়মতো হচ্ছে, বাজেট ঠিক আছে। কিন্তু 7 মাসের মাথায় একটা বড় সমস্যা দেখা দিল। একজন প্রধান ইনভেস্টর হঠাৎ তার টাকা ফেরত চাইলেন। তিনি অন্য একটা জরুরি কাজে টাকা লাগবে বলে জানালেন। 1 করোড় টাকা ফেরত দিতে হবে। সোহেল বিপদে পড়ে গেল। 1 করোড় টাকা এখন কোথায় পাবে? প্রজেক্টে সব টাকা ঢেলে দিয়েছে। সে আলী সাহেবের সাথে কথা বলল। আলী সাহেব বললেন, চিন্তা করো না, আমি ব্যবস্থা করছি। কিন্তু আলী সাহেবও বড় একটা প্রজেক্টে আটকে আছেন। তার হাতে লিকুইড ক্যাশ নেই। সোহেল অন্য ব্যাংক থেকে লোন নেওয়ার চেষ্টা করল। কিন্তু ব্যাংক বলল, ইতিমধ্যে তার অনেক লোন আছে, নতুন লোন দিতে পারবে না। সোহেল রাতে ঘুমাতে পারছিল না। খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। মিনা তাকে দেখে খুব চিন্তিত হয়ে গেল। সোহেল, প্লিজ নিজেকে এভাবে শেষ করে ফেলো না। কোনো একটা রাস্তা বের হবেই কি। কিন্তু সোহেল কোনো রাস্তা দেখতে পাচ্ছিল না। ইনভেস্টর 15 দিন সময় দিয়েছে। 15 দিনের মধ্যে টাকা ফেরত না দিলে তিনি আইনি ব্যবস্থা নেবেন। 10 দিন কেটে গেল। সোহেল কোনো সমাধান খুঁজে পেল না। সে প্রায় হাল ছেড়ে দিয়েছিল। 11 দিনের দিন একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল। জাহিদ ভাই, সোহেলের পুরনো সহকর্মী, তার অফিসে এলেন। জাহিদ ভাই এখন একটা রিয়েল এস্টেট কোম্পানিতে সিনিয়র ম্যানেজার। সোহেল, আমি তোমার সমস্যার কথা শুনেছি গু। হ্যাঁ ভাই। আমি বিপদে পড়েছি গু। আমি তোমাকে সাহায্য করতে চাই। আমার কিছু সঞ্চয় আছে। 5 লাখ টাকা। তুমি নাও। সোহেল চোখে জল নিয়ে বলল, ভাই আমি কিছু বলার দরকার নেই। তুমি আমাকে অনেক কিছু শিখিয়েছ। তোমার কাছ থেকে পরিশ্রম আর সততা শিখেছি। এখন আমার পালা তোমাকে সাহায্য করার। জাহিদ ভাই চলে যাওয়ার পর আরও 2 জন এলো। একজন সোহেলের পুরনো ক্লায়েন্ট, আরেকজন তার কর্মচারী। 2 জন মিলে আরও 8 লাখ টাকা দিল। করিম মামা 20 লাখ টাকা ব্যবস্থা করলেন। তার কিছু বন্ধুদের কাছ থেকে ধার করে। মিনা তার সব গয়না বিক্রি করে 10 লাখ টাকা দিল। সবাই মিলে প্রায় 45 লাখ টাকা জোগাড় হল। বাকি 65 লাখ টাকা সোহেল তার অফিসের সব অ্যাসেট বিক্রি করে আর একটা প্রাইভেট ফিন্যান্স কোম্পানি থেকে উচ্চ সুদে লোন নিয়ে ব্যবস্থা করল। ঠিক 14 দিনের দিন সোহেল ইনভেস্টরকে 1 করোড় টাকা ফেরত দিল। ইনভেস্টর টাকা নিয়ে চলে গেলেন। সোহেল তার অফিসে ফিরে এসে চেয়ারে বসে কাঁদল। এত চাপ, এত টেনশন, সব যেন একসাথে বের হয়ে এলো। মিনা এসে তাকে জড়িয়ে ধরল। আমরা পেরেছি সোহেল। আমরা পেরেছি গু। 16 অধ্যায়, পুনরুদ্ধার। এই ঘটনার পর সোহেল আরও সাবধান হয়ে গেল। সে বুঝল, ব্যবসায় শুধু সাহস নয়, বুদ্ধিও লাগে।
ঝুঁকি নিতে হয় কিন্তু হিসাব করে। প্রজেক্ট চলতে থাকল। এবার সোহেল আরও সতর্কতার সাথে সবকিছু পরিচালনা করল। প্রতিটা খরচ হিসাব করল, প্রতিটা সিদ্ধান্ত ভেবেচিন্তে নিল। আরও 1 বছর পর 20 ফ্লোর বিজনেস টাওয়ার সম্পন্ন হল। চমৎকার বিল্ডিং, শহরের অন্যতম সুন্দর ভবন। বিল্ডিংয়ের উদ্বোধন অনুষ্ঠানে শহরের মেয়র এলেন। অনেক ব্যবসায়ী, সাংবাদিক এল। সোহেলের নাম পত্রিকায় ছাপা হল। স্বপ্নের শহরে এক তরুণ উদ্যোক্তার সফলতার গল্পও। প্রজেক্ট থেকে সোহেলের লাভ হল প্রায় 2 করোড় টাকা। এই টাকা দিয়ে সে সব ঋণ শোধ করল। জাহিদ ভাইয়ের টাকা ফেরত দিল। করিম মামার ঋণ শোধ করল। যারা সাহায্য করেছিল সবাইকে টাকা ফেরত দিল। মিনার জন্য নতুন গয়না কিনল, আরও সুন্দর। তার মাকে গ্রামে একটা নতুন পাকা বাড়ি বানিয়ে দিল। মা কাঁদতে কাঁদতে বললেন, তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো। তুই আমার সব স্বপ্ন পূরণ করেছিস গে। সোহেল নিজেদের জন্য একটা ফ্ল্যাট কিনল। 4 রুমের ফ্ল্যাট, সমুদ্রের কাছে। এখন আর ভাড়া বাড়িতে থাকতে হয় না। 7ম অধ্যায়, প্রতিদান। সোহেল এখন একজন প্রতিষ্ঠিত উদ্যোক্তা। কিন্তু সে তার শেখ ভোলেনি। যে গ্রাম থেকে সে এসেছে, যারা তাকে সাহায্য করেছে, কাউকেই ভোলেনি। সে তার গ্রামে একটা স্কুল বানিয়ে দিল। সোহেল ফাউন্ডেশন স্কুল কো গরিব ছেলেমেয়েরা ফ্রিতে পড়তে পারবে। ভালো শিক্ষক নিযোগ দিল। ভালো পড়াশোনার ব্যবস্থা করল। শহরে একটা ফ্রি মেডিকেল ক্লিনিক খুলল। গরিব মানুষরা ফ্রিতে চিকিৎসা পাবে। প্রতি বছর 10 জন মেধাবী কিন্তু গরিব ছাত্রছাত্রীকে স্কলারশিপ দেওয়া শুরু করল। তারা বিনামূল্যে পড়াশোনা করতে পারবে। একদিন একটা টিভি চ্যানেল সোহেলের ইন্টারভিউ নিতে এল। আপনার সফলতার গোপন সূত্র কি? সোহেল একটু ভেবে বলল, কঠোর পরিশ্রম, সততা আর হাল না ছাড়া। এই 3টা জিনিস যদি কারো মধ্যে থাকে, সে যে কোনো কিছু অর্জন করতে পারে। আর সবচেয়ে বড় কথা, যারা আমাকে সাহায্য করেছে তাদের ছাড়া আমি কিছুই না। একা কেউ সফল হতে পারে না গি। আপনার পরবর্তী স্বপ্ন কি? আমি চাই আরও মানুষকে সাহায্য করতে। আমার মতো যারা গ্রাম থেকে শহরে আসে তাদের জন্য একটা ট্রেনিং সেন্টার খুলব। তারা সেখানে বিভিন্ন স্কিল শিখতে পারবে, চাকরি পাবে, নিজের পায়ে দাঁড়াতে পারবে। 8ম অধ্যায়, নতুন প্রজন্ম। আরও 5 বছর কেটে গেল। সোহেল এখন 45 বছরের। তার মেয়ে সারা এখন 9 বছরের। স্কুলে ক্লাস 4-এ পড়ে। খুব মেধাবী মেয়ে। একদিন সারা বাবাকে জিজ্ঞেস করল, বাবা, তুমি কিভাবে এত বড় হলে? আমার বন্ধুরা বলে তুমি একজন সফল মানুষ গো। সোহেল তাকে কোলে নিয়ে বসল। বাবা, তুমি জানো, তোমার দাদু ছিলেন একজন স্কুল শিক্ষক। খুব সৎ মানুষ। কিন্তু আমরা গরিব ছিলাম। আমি রিকশা চালাতাম গো। রিকশা? সত্যি? হ্যাঁ। তারপর আমি এই শহরে এলাম। অনেক কষ্ট করেছি। কিন্তু হাল ছাড়িনি। মানুষ আমাকে সাহায্য করেছে। আর আমি কঠোর পরিশ্রম করেছি। বাবা, আমিও কি তোমার মতো হতে পারব? অবশ্যই পারবে বাবা। তবে মনে রেখো, সফলতা মানে শুধু টাকা পয়সা না। সফলতা মানে ভালো মানুষ হওয়া, অন্যদের সাহায্য করা, সৎ থাকা। সারা মাথা নাডল। আমি ভালো মানুষ হব বাবা। সোহেল তার মেয়েকে জড়িয়ে ধরল। মনে মনে ভাবল, তার জীবনের সব কষ্ট সার্থক হয়েছে। মিনা রান্নাঘর থেকে ডাকল, খাবার তৈরি। এসো। সোহেল সারাকে নিয়ে ডাইনিং টেবিলে গেল। ঋতু এসেছে। সে এখন বিয়ে করেছে, তার একটা ছেলে হয়েছে। সোহেলের মা মাঝে মাঝে চট্টগ্রামে বেড়াতে আসেন। আজও এসেছেন। সবাই মিলে খেতে বসল। হাসিগল্পে ভরা পরিবার। সোহেল তাকাল তার মায়ের দিকে, মিনার দিকে, সারার দিকে, ঋতুর দিকে। মনে হল, জীবনে আর কি চাই? খাওয়া শেষে সবাই বসে রইল। গল্প করছিল। হঠাৎ সোহেলের ফোন বাজল। অফিস থেকে। একটা জরুরি বিষয়। সোহেল ফোন রেখে দিয়ে মিনাকে বলল, একটা নতুন প্রজেক্টের প্রস্তাব এসেছে। একটা এতিমখানা বানানোর কাজ। সরকারি প্রজেক্ট। তুমি নেবে? অবশ্যই। এটা আমার স্বপ্নের প্রজেক্ট। যেসব বাচ্চাদের বাবা মা নেই তাদের জন্য একটা সুন্দর জায়গা। মিনা হাসল। তুমি কখনো বদলাও না। এখনো অন্যদের কথা ভাবো। এটাই তো জীবন মিনা। শুধু নিজের জন্য বাঁচলে কি হবে?
ঊনবিংশ অধ্যায় উত্তরাধিকার 10 বছর আরও কেটে গেল। সোহেল এখন 55 বছরের। তার চুলে পাক ধরেছে, কিন্তু শক্তি এখনও আগের মতোই। সারা এখন 19 বছরের। সে বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং পড়ছে। সে চায় বাবার মতো কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে কাজ করতে। একদিন সারা বাবাকে বলল, বাবা, আমি তোমার কোম্পানিতে কাজ করতে চাই। এখনও তো তোর পড়াশোনা বাকি। জানি, কিন্তু আমি এখন থেকেই শিখতে চাই। ছুটির দিনে তোমার সাথে সাইটে যেতে চাই। দেখতে চাই কিভাবে কাজ হয়। সোহেল খুশি হয়ে গেল। তার মেয়ে তার পথ অনুসরণ করতে চায়। ঠিক আছে, কিন্তু শর্ত হলো তোকে সবকিছু নিজ থেকে শিখতে হবে। কোনো স্পেশাল ট্রিটমেন্ট পাবি না। আমি তো তাই চাই, বাবাগু। সারা তার বাবার সাথে কাজ শিখতে শুরু করল। সে দেখল কিভাবে শ্রমিকরা কাজ করে, কিভাবে ম্যাটেরিয়াল বাছাই করতে হয়, কিভাবে একটা প্রজেক্ট ম্যানেজ করতে হয়। সোহেল তাকে কোনো সহজ পথ দিল না। সারাকেও সবার মতো কষ্ট করতে হল। সাইটে রোদে দাঁড়িয়ে থাকতে হল। শ্রমিকদের সাথে কথা বলতে হল। কিন্তু সারা হাল ছাড়ল না। সে তার বাবার মেয়ে। পরিশ্রম করতে জানে। 3 বছর পর সারা গ্রাজুয়েট হল। সে সোহেলের কোম্পানিতে জুনিয়র প্রজেক্ট ম্যানেজার হিসেবে যোগ দিল। সোহেল ধীরে ধীরে সারাকে বড় দায়িত্ব দিতে শুরু করল। সারা তার বাবার মতোই সৎ, পরিশ্রমী। 20 অধ্যায় সমাপ্তি নয়, নতুন শুরু। আরও 5 বছর পর সোহেল এখন 60 বছরের। সে সিদ্ধান্ত নিল, এবার অবসর নেওয়ার সময় এসেছে। কোম্পানির দায়িত্ব সারাকে দেবে। একটা অনুষ্ঠান করা হল। সোহেল আনুষ্ঠানিকভাবে কোম্পানির চেয়ারম্যান পদ থেকে অবসর নিল। সারা হল নতুন ম্যানেজিং ডিরেক্টর। সোহেল তার বক্তব্যে বলল, আমি যখন এই শহরে এসেছিলাম আমার পকেটে ছিল মাত্র 5,000 টাকা। একটা ছোট্ট ব্যাগ। আর অনেক স্বপ্ন। আজ 40 বছর পর আমি পেছনে ফিরে তাকাই, দেখি একটা দীর্ঘ পথ। সেই পথে অনেক কষ্ট ছিল, অনেক বাধা ছিল। কিন্তু ছিল অনেক ভালোবাসাও। অনেক মানুষের সাহায্যও। আমি বিশ্বাস করি সফলতা একা আসে না। এটা আসে অনেক মানুষের সমর্থন, ভালোবাসা আর বিশ্বাস নিয়ে। আমি যা কিছু অর্জন করেছি তা আমার একার না। এটা আমার পরিবারের, আমার কর্মচারীদের, আমার বন্ধুদের, সবার। আজ আমি আমার মেয়ে সারার হাতে এই দায়িত্ব তুলে দিচ্ছি। আমি জানি সে আমার চেয়ে ভালো করবে। কারণ সে শিখেছে আমার ভুল থেকে, আমার অভিজ্ঞতা থেকে। অনুষ্ঠান শেষ হল। সবাই চলে গেল। সোহেল আর মিনা অফিসে একা দাঁড়িয়ে রইল। মিনা, মনে আছে আমরা প্রথম কখন দেখা হয়েছিলাম? হ্যাঁ, তোমার সেই ছোট্ট মুদি দোকানে। তুমি বিস্কুট কিনতে এসেছিলে। কে ভেবেছিল সেই দিন থেকে আমাদের এই পর্যস্বপ্নের শহর। প্রথম অধ্যায় যাত্রা শুরু। সকাল 7টা বেজে গেছে। ঢাকার কমলাপুর রেলস্টেশনে মানুষের ভিড়। চারদিকে চা বিস্কুট বিক্রেতাদের চিৎকার, ট্রেনের হর্ন আর যাত্রীদের কোলাহল। এই বিশাল ভিড়ের মধ্যে একটা ছোট্ট ব্যাগ হাতে দাঁড়িয়ে আছে সোহেল। বয়স মাত্র 22। গায়ের রং শ্যামলা, চোখে স্বপ্নের ঝিলিক। ভাইজা, চট্টগ্রামের টিকিট আছে? সোহেল টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করল। আছে। 3 টাকা। কাউন্টারের লোকটা উত্তর দিল। সোহেল তার পকেট থেকে টাকা বের করল। মোট 5,000 টাকা। এই টাকা সে জমিয়েছে গত 3 বছরে রিকশা চালিয়ে। তার স্বপ্ন ছিল চট্টগ্রাম গিয়ে একটা ভালো চাকরি পাওয়া। গ্রামে আর থাকতে চায় না সে। বাবা মারা গেছেন 10 বছর আগে। মা আর ছোট বোন ঋতুকে নিয়ে সংসার চালাচ্ছিল রিকশা চালিয়ে। কিন্তু এভাবে তো আর সারা জীবন চলবে না। টিকিট কেটে সোহেল প্ল্যাটফর্মে এল। ট্রেন ছাড়বে আর মাত্র 15 মিনিট পরে। সে একটা বেঞ্চে বসে পড়ল। ব্যাগটা বুকের কাছে চেপে ধরল। এই ব্যাগে আছে তার সব সম্পদ, কিছু কাপড়, একটা ছোট্ট ফটো ফ্রেমে বাবা মায়ের ছবি, আর কিছু টাকা। কোথায় যাচ্ছেন? পাশে বসা একজন বয়স্ক মানুষ জিজ্ঞেস করলেন। চট্টগ্রাম কাকা। চাকরি খুঁজতে যাচ্ছি। কে? সোহেল বিনয়ের সাথে উত্তর দিল। ভালো। তবে শহরে সাবধানে থাকবেন। শহর মানে অনেক সুযোগ, কিন্তু অনেক ফাঁদও আছে। বয়স্ক লোকটা বললেন। সোহেল মাথা নাড়ল। সে জানে শহরের জীবন সহজ না। কিন্তু তার কোনো বিকল্প নেই। গ্রামে রিকশা চালিয়ে মাসে 3,500 টাকা আয় হতো।
তার মধ্যে সংসার চালাতে হতো, বোনের স্কুলের খরচ দিতে হতো, মায়ের ওষুধের খরচ দিতে হতো। কিছুই বাঁচত না। আর এই জীবন থেকে বেরোনোর একটাই পথ, শহরে গিয়ে ভালো কাজ খুঁজে নেওয়া। সোহেল মনে মনে ভাবল তার বাবার কথা। বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক। খুব সৎ মানুষ ছিলেন। সবসময় বলতেন, সোহেল, তুই লেখাপড়া শিখে বড় মানুষ হবি। আমাদের পরিবারে আর কেউ বড় চাকরি করেনি। তুই করবি কি? কিন্তু বাবা যখন মারা গেলেন তখন সোহেল মাত্র এসএসসি পরীক্ষা দিয়েছে। ফলাফল ভালো হয়েছিল, জিপিএ অর্ধচতু। কিন্তু বাবার মৃত্যুর পর আর পড়া হল না। পরিবারের দায়িত্ব নিতে হল। ট্রেন ছাড়ল। সোহেল জানালার পাশে বসে বাইরে তাকাল। ধানক্ষেত, নদী, ছোট ছোট গ্রাম, সব পেছনে ফেলে ট্রেন এগিয়ে চল। সোহেলের মনে হল সে যেন তার পুরনো জীবনটাকেও পেছনে ফেলে আসছে। ট্রেনে একজন হকার এসে চা বিক্রি করছিল। সোহেল একটা চা কিনল। 10 টাকা। চা খেতে খেতে সে ভাবছিল, চট্টগ্রাম পৌঁছে কি হবে? করিম মামা তাকে সাহায্য করবেন তো? চাকরি পাওয়া যাবে তো? করিম মামা আসলে সোহেলের খুব দূর সম্পর্কের মামা। সোহেলের দাদির বোনের ছেলে। অনেক বছর আগে গ্রাম ছেড়ে চট্টগ্রামে চলে গিয়েছিলেন। সেখানে একটা কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করেন। বছরে একবার দুবার গ্রামে আসতেন। গত বছর যখন এসেছিলেন তখন সোহেলের মাকে বলেছিলেন, সোহেলকে চট্টগ্রাম পাঠান। আমি একটা কাজের ব্যবস্থা করে দেব। সেই কথাতেই ভরসা করে সোহেল আজ এই যাত্রা। দ্বিতীয় অধ্যায়, নতুন শহর। চট্টগ্রাম পৌঁছাতে প্রায় 6 ঘণ্টা লেগে গেল। দুপুর 1টা বাজে। সোহেল স্টেশন থেকে বের হয়ে শহরের রাস্তায় দাঁড়াল। কি বিশাল শহর! এত গাড়ি, এত মানুষ। চারদিকে উঁচু উঁচু বিল্ডিং, দোকানপাট, মানুষের ভিড়। সোহেল কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল সব কিছু দেখতে দেখতে। তার মনে হচ্ছিল সে যেন অন্য কোনো পৃথিবীতে এসে পড়েছে। তার পকেটে একটা ছোট্ট কাগজ আছে। সেখানে লেখা একটা ঠিকানা, করিম মিয়া, বাড়ি নং 23, রোড নং 5, আগ্রাবাদ, চট্টগ্রামকে। সোহেল একটা রিকশা ডাকল। কত নেবেন আগ্রাবাদ যেতে? 50 টাকা গু। সোহেল রিকশায় উঠল। রাস্তার দুধারে দোকান, মার্কেট, অফিস, সব কিছু দেখতে দেখতে সে অবাক হয়ে গেল। এত বড় শহর, এত কিছু! গ্রামের সেই ছোট্ট বাজারের সাথে কোনো তুলনাই হয় না। প্রায় আধা ঘণ্টা পর রিকশা একটা পুরনো বাড়ির সামনে থামল। 3 তলা বাড়ি, কিন্তু রং উঠে গেছে। সিঁড়ি দিয়ে উঠে 3য় তলায় করিম মামার ফ্ল্যাটে নক করল। দরজা খুলল এক মধ্যবয়সী মহিলা। কে? আসসালামু আলাইকুম আপা। আমি সোহেল। নোয়াখালীর গ্রাম থেকে এসেছি। করিম মামা বাড়িতে আছেন? মহিলা তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখল। করিম তো অফিসে গেছে। তুমি কে? কোথা থেকে এসেছ? সোহেল সব খুলে বলল। মহিলা তাকে ভেতরে ঢুকতে দিল। বসো। করিম সন্ধ্যায় ফিরবে গু। ফ্ল্যাটটা ছোট। 2টো রুম, একটা ছোট্ট রান্নাঘর আর একটা বাথরুম। কিন্তু সোহেলের কাছে খুব সুন্দর লাগল। গ্রামের সেই টিনের ঘরের চেয়ে তো অনেক ভালো। মহিলা তার নাম জানাল, সালমা। করিম মামার স্ত্রী। তাদের 2টো ছেলে, একজন ক্লাস 8-এ পড়ে, আরেকজন ক্লাস 5-এ। খেয়েছ? সালমা আপা জিজ্ঞেস করল। না আপা গু। অপেক্ষা করো। ভাত আছে, মাছ আছে। খাও। সোহেল প্রথমে রাজি হতে চাইল না। কিন্তু খুব খিদে পেয়েছিল। সকাল থেকে শুধু একটা চা আর বিস্কুট খেয়েছে। খাওয়া দাওয়ার পর সোহেল বসে রইল। সালমা আপা তাকে গল্প করতে লাগল। তোমার মা কেমন আছেন? তোমার বোন? ভালো আছে আপা। মার একটু গেটে বাত আছে। ওষুধ খাচ্ছেন। বোন স্কুলে পড়ে কু। তুমি কি করতে চাও এখানে? চাকরি খুঁজছি আপা। যে কোনো কাজ করব। বাসায় মা আর বোনকে টাকা পাঠাতে হবে। সালমা আপা মাথা নাড়ল। করিম তোমার জন্য কিছু একটা করবে। সে ভালো মানুষ গ। সারাদিন অপেক্ষা করল সোহেল। সন্ধ্যা 6টায় করিম মামা ফিরলেন। 50-এর কাছাকাছি বয়স, কালো রঙের প্যান্ট শার্ট পরা, হাতে একটা ব্যাগ। আরে সোহেল, কবে এলি? করিম মামা খুশি হয়ে বললেন। আজ সকালে মামা গু। করিম মামা তাকে জড়িয়ে ধরলেন। অনেকদিন পর দেখলাম। কেমন আছিস? ভালো আছি মামা গি। ভালো করেছিস এসে। এখানে অনেক সুযোগ আছে।
তোর জন্য একটা কাজের ব্যবস্থা করে দেব। তবে প্রথমে কয়েকদিন এখানে থাক। শহরটা একটু চিনে নে। তারপর কাজে যোগ দিবি। সোহেলের মনে আসার আলো জ্বল। সে ভাবল হয়তো তার ভাগ্য এবার পাল্টাবে। তৃতীয় অধ্যায়, প্রথম চাকরি। এক সপ্তাহ পরে করিম মামা সোহেলকে তার কোম্পানিতে নিয়ে গেলেন। কোম্পানির নাম আলামিন কনস্ট্রাকশন। অফিসটা শহরের কেন্দ্রে ৫ তলা একটা বিল্ডিংয়ের দোতলায়। মালিক আলী সাহেব। ৫০-এর কাছাকাছি বয়স, মোটা চেহারা, চোখে সোনার ফ্রেমের চশমা। বড়লোক মানুষ, কিন্তু খুব কড়া। এই ছেলেটাকে কি কাজে লাগাবেন? আলী সাহেব করিম মামাকে জিজ্ঞেস করলেন। স্যার, ও আমার আত্মীয়। গ্রাম থেকে এসেছে। খুব পরিশ্রমী। যে কোনো কাজে লাগাতে পারেন। আলী সাহেব সোহেলের দিকে তাকালেন। তুমি কি পড়েছ? স্যার, এসএসসি পাস। জিপিএ অর্ধচতু। হুম। ভালো। কম্পিউটার চালাতে পারো? না স্যার, পারি না। কিন্তু শিখতে চাই। আলী সাহেব একটু ভাবলেন। ঠিক আছে। তোমাকে অফিসের কাজে রাখব। ফাইল গুছানো, চা বানানো, কাগজপত্র নিয়ে যাওয়া, না এসব। মাসে ৫,০০০ টাকা। রাজি আছো? জি স্যার। সোহেল খুশি হয়ে গেল। ৫,০০০ টাকা। রিকশা চালিয়ে ৩,৫০০ পেত। এখানে ৫,০০০। কাজ শুরু হলো পরদিন থেকে। সকাল ৮টায় অফিসে যেতে হয়, ফিরতে হয় সন্ধ্যা ৭টায়। প্রথম দিন সোহেল ঘুম থেকে উঠল ভোর ৫টায়। তৈরি হয়ে ৭:৩০টায় অফিসের উদ্দেশ্যে বের হল। করিম মামার বাড়ি থেকে অফিস প্রায় ৫ কিলোমিটার। বাসে যেতে হয়। অফিসে পৌঁছে সোহেল দেখল সেই প্রথম আলী সাহেব এখনও আসেননি। অফিস খোলা ছিল না। ৮-১০ মিনিট পর একজন লোক এসে অফিস খুল। তুমি নতুন? জি। আমি সোহেল। আমি জাহিদ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এসো। জাহিদ ভাই সোহেলকে সব কিছু দেখাল। অফিসে মোট ৬ জন কর্মচারী। ২ জন ইঞ্জিনিয়ার, একজন অ্যাকাউন্ট্যান্ট, একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, জাহিদ ভাই, একজন রিসেপশনিস্ট, আর এখন সোহেল। সোহেলের কাজ শুরু হলো চা বানানো দিয়ে। তারপর অফিস পরিষ্কার করা, ফাইল গুছানো, কাগজপত্র এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। কাজ কঠিন না, কিন্তু সারাদিন দৌড়ঝাঁপ করতে হয়। দুপুরে খাবারের জন্য আধা ঘণ্টা বিরতি। সোহেল একটা ছোট হোটেলে গিয়ে ভাতরাল তরকারি খেল। ৫০ টাকা। সন্ধ্যায় অফিস বন্ধ হল। সোহেল ক্লান্ত হয়ে বাসায় ফিরল। কেমন লাগল প্রথম দিন? করিম মামা জিজ্ঞেস করলেন। ভালো মামা। অনেক কিছু শিখলাম। প্রথম মাসের শেষে সোহেল বেতন পেল ৫,০০০ টাকা। সে ৩,০০০ টাকা মাকে পাঠাল। মা ফোনে কাঁদতে লাগলেন। আল্লাহ তোকে ভালো রাখুক সোহেল। সোহেলের চোখেও জল এল। তার মনে হল সে একটা বড় কাজ করতে পেরেছে। চতুর্থ অধ্যায়, শহরের জীবন। ৩ মাস কেটে গেল। সোহেল এখন শহরের সাথে মিশে গেছে। প্রতিদিন অফিসে যাও আসার পথে সে দেখে হাজারো মানুষের জীবন। কেউ সফল, কেউ ব্যর্থ, কিন্তু সবাই চলছে নিজের পথে। সোহেল অফিসের কাজের পাশাপাশি কম্পিউটার শেখার চেষ্টা করছে। অফিসে একটা কম্পিউটার আছে। যখন কেউ ব্যবহার করে না, তখন সোহেল একটু একটু শিখার চেষ্টা করে। জাহিদ ভাই তাকে সাহায্য করেন। সোহেল, তুমি যদি কম্পিউটার ভালোভাবে শিখতে পারো, তাহলে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল। জাহিদ ভাই একদিন বললেন। কিভাবে শিখব ভাই? ট্রেনিং সেন্টারে যাও। সন্ধ্যায় ক্লাস আছে। মাসে ২,০০০ টাকা লাগবে। সোহেল ভাবল, ২,০০০ টাকা অনেক, কিন্তু এটা বিনিয়োগ ভবিষ্যতের জন্য। সে একটা ট্রেনিং সেন্টারে ভর্তি হল। সপ্তাহে ৩ দিন, সন্ধ্যা ৭:৩০ থেকে রাত ৯টা পর্যন্ত ক্লাস। কম্পিউটারের বেসিক, ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, ইন্টারনেট ব্যবহার। একদিন অফিস থেকে ফেরার সময় সোহেল একটা দোকানে চা খেতে গেল। দোকানের পাশেই একটা ছোট্ট মুদি দোকান। সেখানে একটা মেয়ে বসে আছে। বয়স হবে ২০-এর কাছাকাছি। সাদাসিধে চেহারা, সাদা শাড়ি পরা, কিন্তু চোখে এক ধরনের দৃঢ়তা। ভাইজা, এক প্যাকেট বিস্কুট দেন কি? সোহেল বলল। মেয়েটা বিস্কুট দিল। ২০ টাকা। সোহেল টাকা দিয়ে যাচ্ছিল, হঠাৎ মেয়েটা বলল, আপনি নতুন এসেছেন এই এলাকায়, তাই না? হ্যাঁ। ৩ মাস হল।
কিভাবে বুঝলেন? আপনার চেহারা দেখেই বোঝা যায়। এখনও গ্রামের ছোঁয়া আছে। আর আপনি প্রতিদিন এই পথ দিয়ে যান। দেখেছি কি মেয়েটা হাসল। সোহেলও হেসে ফেল। আপনি খুব পর্যবেক্ষক মনে হচ্ছে গি। জীবনে অনেক কিছু দেখেছি। তাই মানুষকে চিনতে শিখেছি গি। আপনার নাম? মিনা। এই দোকান আমার বাবার। উনি অসুস্থ তাই আমি দেখছি গু। সেদিন থেকে সোহেল প্রায়ই সেই দোকানে যেতে শুরু করল। মিনার সাথে গল্প করত। ধীরে ধীরে তাদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হল। মিনাও তার জীবনের গল্প বলল। মিনার মা মারা গেছেন যখন সে মাত্র 7 বছরের। বাবা আব্দুল হামিদ একা হাতে মিনাকে বড় করেছেন। মুদি দোকান দিয়ে সংসার চালান। মিনা কলেজে পড়ে, অনার্স সেকেন্ড ইয়ার। সকালে কলেজে যায়, দুপুরে ফিরে এসে দোকান সামলায়। বাবার হার্টের সমস্যা আছে তাই ভারী কাজ করতে পারেন না। তোমার স্বপ্ন কি? একদিন সোহেল জিজ্ঞেস করল। গ্র্যাজুয়েশন শেষ করে একটা ভালো চাকরি করব। তারপর বাবাকে ভালো চিকিৎসা করাব। তুমি? আমিও চাকরি করে পরিবারকে ভালোভাবে দেখভাল করতে চাই। মা আর বোনকে নিয়ে শহরে আনব একদিন গু। দুজনেই নিজেদের স্বপ্নের কথা বলতে গিয়ে বুঝল তাদের স্বপ্ন অনেকটা একই রকম। ৫ম অধ্যায়, বিপদ। ৬ মাস কেটে গেল। সোহেল এখন আলী সাহেবের খুব প্রিয় কর্মচারী। সে শুধু চা বিস্কুট দেওয়ার কাজই করে না, এখন কম্পিউটারেও কিছু কাজ শিখেছে। ছোটখাটো টাইপিং, ডেটা এন্ট্রি এসব করতে পারে। আলী সাহেব খুশি হয়ে তার বেতন বাড়িয়ে ৮,০০০ টাকা করে দিয়েছেন। একদিন রাতে সোহেল অফিস থেকে ফিরছিল। সেদিন একটু দেরি হয়ে গেছে। রাত প্রায় ৯টা। সাধারণত সোহেল সন্ধ্যা ৭:৩০টায় ফিরে। কিন্তু সেদিন অফিসে একটা জরুরি কাজ ছিল। বাস থেকে নেমে সোহেল বাড়ির দিকে হাঁটছিল। হঠাৎ একটা অন্ধকার গলিতে ৩ জন লোক তাকে ঘিরে ধরল। তাদের চেহারা দেখেই বোঝা যাচ্ছিল ভালো উদ্দেশ্য নিয়ে আসেনি। টাকা দে, তাড়াতাড়ি, একজন বলল। তার হাতে একটা ছুরি। সোহেল ভয় পেয়ে গেল। ভাই, আমার কাছে খুব কম টাকা আছে গি। যা আছে দে। তাড়াতাড়ি করো। সোহেল কাঁপতে কাঁপতে তার পকেট থেকে ৫ টাকা বের করে দিল। এই টাকা দিয়ে সে বাজার করবে ভেবেছিল। কিন্তু ছিনতাইকারীরা সন্তুষ্ট হল না। শুধু ৫ টাকা? তোর ব্যাগে কি আছে? তারা সোহেলের ব্যাগ কেড়ে নিল। ব্যাগে ছিল তার মোবাইল, কম্পিউটার ট্রেনিং সেন্টারের সার্টিফিকেট আর কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র। না ভাই, ব্যাগটা ফেরত দেন। ওতে আমার জরুরি জিনিস আছে। মোবাইল নিয়ে নেন কিন্তু ব্যাগটা দেন গু। কিন্তু ওরা শুনল না। একজন সোহেলকে জোরে ধাক্কা দিল। সোহেল পড়ে গেল। মাথা রাস্তার কংক্রিটে ধাক্কা লেগে গেল। রক্ত বের হল। ৩ জন দৌড়ে পালিয়ে গেল। কিছুক্ষণ সোহেল অজ্ঞান হয়ে পড়ে রইল। তারপর ধীরে ধীরে জ্ঞান ফিরল। মাথায় প্রচণ্ড ব্যথা। সে উঠে দাঁড়ানোর চেষ্টা করল কিন্তু মাথা ঘুরছিল। কোনোমতে একটা দেয়াল ধরে দাঁড়াল। একজন পথচারী তাকে দেখে থামল। কি হয়েছে ভাই? ছিনতাই হয়েছে গি। এসো, আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু সোহেল রাজি হল না। না, ঠিক আছি। বাড়ি যেতে পারব। সে কোনোমতে করিম মামার বাড়িতে পৌঁছাল। দরজা খুলেই সালমা আপা চিৎকার করে উঠলেন। ও আল্লাহ! কি হয়েছে? করিম মামা দৌড়ে এলেন। সোহেলকে ভেতরে নিয়ে গেলেন। তার মাথায় জল ঢেলে রক্ত পরিষ্কার করলেন। ক্ষতটা বেশ গভীর। হাসপাতালে যেতে হবে কি? করিম মামা বললেন। তারা একটা অটোরিকশা নিয়ে নিকটস্থ হাসপাতালে গেলেন। ডাক্তার সোহেলের মাথায় ৩টা সেলাই দিলেন। বলল, ১ সপ্তাহ বিশ্রাম নিতে হবে। কোনো ভারী কাজ করা যাবে না। হাসপাতাল থেকে ফিরে সোহেল শুয়ে রইল। তার মনে হচ্ছিল সবকিছু শেষ হয়ে গেছে। মোবাইল চলে গেছে, গুরুত্বপূর্ণ কাগজপত্র চলে গেছে। এখন ১ সপ্তাহ অফিস করতে পারবে না। পরদিন সকালে করিম মামা আলী সাহেবকে ফোন করে সব জানালেন। আলী সাহেব বললেন, ঠিক আছে। সোহেল ভালো হয়ে এলে আসবে। চিন্তার কিছু নেই গি। মিনা যখন এই খবর শুনল, সে সন্ধ্যায় সোহেলকে দেখতে এল। করিম মামার বাড়িতে। সাথে এনেছিল কিছু ফল। কি হয়েছিল? মিনা চিন্তিত গলায় জিজ্ঞেস করল। সোহেল সব বলল। মিনা রেগে গেল। এই শহরে এখন অনেক অপরাধ বেড়ে গেছে। পুলিশ কিছু করে না।
তুমি পুলিশে রিপোর্ট করেছ? না। লাভ নেই। তবুও করা উচিত। তোমার মোবাইলটা হয়তো খুঁজে পাওয়া যাবে কি। করিম মামা সোহেলকে নিয়ে পুলিশ স্টেশনে গেলেন। জেনারেল ডায়েরি করলেন। কিন্তু পুলিশ খুব একটা আশা দিল না। দেখি কিছু করা যায় কিনা গু। সোহেল বুঝল মোবাইল আর ফিরবে না। সেই এক সপ্তাহ সোহেলের জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল। সে শুধু শারীরিকভাবেই ক্ষতিগ্রস্ত হয়নি, মানসিকভাবেও ভেঙে পড়েছিল। প্রতিরাতে দুঃস্বপ্ন দেখত। সেই 3 জন ছিনতাইকারীর মুখ ভুলতে পারছিল না। মিনা প্রায় প্রতিদিন আসত। তাকে সাহস দিত। তুমি হাল ছেড়ো না সোহেল। জীবনে এরকম খারাপ সময় আসে। কিন্তু এটা কাটিয়ে ওঠাই হলো আসল বীরত্ব। সোহেলের মা গ্রাম থেকে ফোন করতেন। করিম মামার মোবাইল থেকে। তুই ভালো আছিস তো? সোহেল মাকে সব সত্যি বলেনি। শুধু বলেছে, হ্যাঁ মা, ভালো আছি। একটু জ্বর হয়েছিল। এখন ভালো। 1 সপ্তাহ পর সোহেল আবার অফিসে গেল। আলী সাহেব তাকে দেখে খুশি হলেন। কেমন আছো? ভালো আছি স্যার। ঠিক আছে। তবে প্রথম কয়েকদিন হালকা কাজ করবে গু। সোহেল আবার কাজে মন দিল। কিন্তু একটা জিনিস তাকে খুব কষ্ট দিচ্ছিল, তার মোবাইল নেই। মায়ের সাথে কথা বলতে পারছে না নিয়মিত। করিম মামার মোবাইল চাইতে সংকোচ লাগে। একদিন জাহিদ ভাই তাকে ডাকলেন। সোহেল, আমার একটা পুরনো মোবাইল আছে। তুমি ব্যবহার করো? না ভাই, আমি নাও। আমার কাজে লাগছে না। তুমি রাখো গু। সোহেল কৃতজ্ঞতায় প্রায় কেঁদে ফেল। ধন্যবাদ ভাই। মোবাইল পেয়ে সোহেল প্রথমেই মাকে ফোন করল। মা খুব খুশি হলেন। এতদিন ফোন করিসনি কেন? মা, মোবাইলটা নষ্ট হয়ে গিয়েছিল। নতুন নিয়েছি। মায়ের গলায় স্বস্তি ফুটে উঠল। 6ষ্ঠ অধ্যায়, নতুন সুযোগ। আরও 3 মাস কেটে গেল। সোহেল পুরোপুরি সুস্থ হয়ে গেছে। তার জীবন আবার স্বাভাবিক হয়ে এসেছে। সে এখন কম্পিউটার ট্রেনিং শেষ করেছে। সার্টিফিকেট পেয়েছে। কিন্তু একটা ঘটনা তার জীবনে বড় পরিবর্তন নিয়ে এলো। একদিন সকালে আলী সাহেব তাকে ডাকলেন। সোহেল, বসো। সোহেল বসল। মনে একটু ভয় লাগছিল। আলী সাহেব কি তাকে বকবেন? সোহেল, তুমি তো এখন কম্পিউটার চালাতে পারো? জি স্যার, একটু একটু শিখেছি। ভালো। আমি তোমার কাজ দেখছি। তুমি খুব পরিশ্রমী। আর সৎ। আমাদের কোম্পানিতে এরকম মানুষের দরকার গু। সোহেল কিছু বুঝতে পারছিল না। আমি তোমাকে একটা সুযোগ দিতে চাই। আমাদের কোম্পানি একটা ট্রেনিং প্রোগ্রাম চালু করছে নতুন কর্মচারীদের জন্য। 6 মাসের কোর্স। কম্পিউটার অ্যাকাউন্টিং, ভবন নির্মাণের হিসাব নিকাশ, প্রজেক্ট ম্যানেজমেন্ট সব শিখবে। কোম্পানি সব খরচ দেবে। ট্রেনিংয়ের সময় তোমার বেতনও চলবে। রাজি আছো? সোহেল বিশ্বাস করতে পারছিল না। স্যার, সত্যি? আমাকে এত বড় সুযোগ দিচ্ছেন? হ্যাঁ। তুমি ভালো ছেলে। পরিশ্রমী। আমি তোমাকে এগিয়ে দিতে চাই। ভবিষ্যতে তুমি এই কোম্পানির একজন গুরুত্বপূর্ণ কর্মচারী হবে। সোহেল কৃতজ্ঞতায় প্রায় কেঁদে ফেল। ধন্যবাদ স্যার। আমি কঠোর পরিশ্রম করব। আমি জানি। সেদিন সন্ধ্যায় সোহেল মিনার দোকানে গেল। মিনাকে খবরটা দিল। মিনা খুব খুশি হল। তার চোখে জল এসে গেল। তুমি পারবে সোহেল। আমি জানি। সোহেল তার মা আর বোনকেও ফোন করে খবরটা দিল। মা কাঁদতে লাগলেন। তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো। ট্রেনিং শুরু হলো পরের মাস থেকে। প্রতিদিন সকালে 3 ঘন্টা ক্লাস, তারপর বাকি সময় অফিসের কাজ। ক্লাসে 5 জন নতুন কর্মচারী। সবাই তরুণ, উৎসাহী। শিক্ষক ছিলেন একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার। নাম রহিম স্যার। তিনি খুব ভালোভাবে সব কিছু বুঝাতেন। কম্পিউটার অ্যাকাউন্টিং, এক্সেলে জটিল ক্যালকুলেশন, প্রজেক্টের বাজেট তৈরি, সময় ব্যবস্থাপনা সব। সোহেল পুরো মনোযোগ দিয়ে শিখতে লাগল। সন্ধ্যায় বাড়ি ফিরে প্র্যাকটিস করত। করিম মামার ছেলের কাছ থেকে একটা ল্যাপটপ ধার নিত কখনো কখনো। 6 মাস পরে ট্রেনিং শেষ হল। সবাই সার্টিফিকেট পেল। আলী সাহেব একটা অনুষ্ঠান করলেন। সোহেল সেরা পারফর্মার হিসেবে একটা বিশেষ পুরস্কার পেল, 5,000 টাকা বোনাস।
আলী সাহেব ঘোষণা করলেন, সোহেল, আজ থেকে তুমি আমাদের জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। তোমার বেতন 15,000 টাকা গু। সোহেল অবাক হয়ে গেল। 8,000 থেকে 15,000, প্রায় দ্বিগুণ। সেদিন রাতে সোহেল ঘুমাতেই পারল না। খুশিতে, উত্তেজনায় তার চোখে ঘুম নেই। সে ভাবল তার জীবন কিভাবে বদলে যাচ্ছে। 2 বছর আগে যে রিকশা চালাত, আজ সে একটা নামকরা কোম্পানির অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। 7ম অধ্যায়, প্রেম ও প্রস্তাব। 1.5 বছর হয়ে গেল সোহেলের চট্টগ্রাম আসার। সে এখন একজন সফল যুবক। তার মা গ্রামে খুব খুশি। প্রতি মাসে সোহেল 10,000 টাকা পাঠায়। ছোট বোন ঋতু এখন কলেজে ভর্তি হয়েছে সোহেলের পাঠানো টাকায়। মায়ের চিকিৎসাও ভালোভাবে হচ্ছে। মিনার সাথে সোহেলের সম্পর্ক এখন আর শুধু বন্ধুত্ব নয়। দুজন দুজনকে ভালোবাসে। কিন্তু কেউ কাউকে সরাসরি বলার সাহস পায়নি। প্রতিদিন দেখা হয়, গল্প হয়, কিন্তু সেই একটা কথা বলা হয়ে ওঠে না। একদিন শুক্রবার ছুটির দিন। সোহেল মিনাকে বলল, আজ কি একটু ঘুরতে যাবে? কোথায়? পতেঙ্গা বিচ। তুমি কি কখনো গেছ? না। কিন্তু আমার দোকান গ। শুক্রবার। তোমার বাবা সামলাবে গ। মিনা রাজি হয়ে গেল। দুপুরে দুজনে বাস নিয়ে পতেঙ্গা গেল। সমুদ্র দেখে মিনা অবাক হয়ে গেল। কি সুন্দর! দুজনে বালিতে বসল। ঢেউয়ের শব্দ শুনতে শুনতে গল্প করছিল। হঠাৎ সোহেল বলল, মিনা, তোমার সাথে কিছু বলার ছিল। বলো। সোহেল একটা লম্বা শ্বাস নিল। তুমি জানো, আমি তোমাকে ভালোবাসি। মিনা হাসল। তার চোখ ভিজে গেল। জানি। আমিও তোমাকে ভালোবাসি, সোহেল। সোহেল অবাক হয়ে গেল। সত্যি? হ্যাঁ। অনেকদিন ধরেই জানি। তুমি আমার জীবনে এসে সব কিছু বদলে দিয়েছ। তোমার সাথে থাকলে আমার মনে হয় আমি যে কোনো কিছু করতে পারব। দুজনে কিছুক্ষণ চুপ করে বসে রইল। সমুদ্রের ঢেউ এসে পায়ে লাগছিল। সূর্য পশ্চিমে ঢলে পড়ছে। আকাশ লালকুমলা হয়ে গেছে। কিন্তু আমার বাবার সাথে কথা বলতে হবে কি? মিনা বলল। আমি তৈরি। যখন বলবে তখন বলব। পরের সপ্তাহে সোহেল মিনার বাবার সাথে কথা বলল। আব্দুল হামিদ সাহেব প্রথমে একটু দ্বিধা করলেন। তুমি কোনো পরিবারের ছেলে? তোমার বাবা কি করতেন? সোহেল সব সত্যি বলল। তার বাবা ছিলেন স্কুল শিক্ষক। মারা গেছেন 10 বছর আগে। মা গ্রামে থাকেন। ছোট বোন কলেজে পড়ে। তুমি নিজে কি করো? আমি আলামিন কনস্ট্রাকশন কোম্পানিতে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। মাসে 15,000 টাকা বেতন। আব্দুল হামিদ সাহেব ভাবলেন। তারপর বললেন, দেখো, মিনা আমার একমাত্র সন্তান। তার মা নেই। আমি একা তাকে বড় করেছি। আমি চাই মিনা একজন ভালো ছেলের সাথে বিয়ে হোক। তুমি দেখতে ভালো ছেলে মনে হচ্ছে। কিন্তু আমাকে তোমার মায়ের সাথে দেখা করতে হবে। তোমার পরিবারকে জানতে হবে। জি আঙ্কেল। আমি ব্যবস্থা করছি। সোহেল খুশিতে আটখানা। সে সেদিন রাতেই তার মাকে ফোন করল। মাকে সব বলল। মা প্রথমে অবাক হলেন। তারপর খুশি হলেন। মিনা মেয়েটা কেমন? খুব ভালো, মা। তুমি দেখলে পছন্দ করবে। ঠিক আছে। আমি আর ঋতু আসছি চট্টগ্রাম। 2 সপ্তাহ পর সোহেলের মা আর বোন চট্টগ্রাম এলো। সোহেল তাদের নিয়ে মিনার বাড়িতে গেল। 2 পরিবার একসাথে বসল। মিনার বাবা সোহেলের মাকে দেখে খুশি হলেন। সোহেলের মা সহজ সরল ভদ্রমহিলা। আপনার ছেলে খুব ভালো। মিনা তাকে পছন্দ করে। আমিও রাজি। আব্দুল হামিদ সাহেব বললেন। আমার সোহেল সৎ ছেলে। মিনাকে খুব ভালোবাসে। আমি জানি ও মিনাকে সুখে রাখবে। কি? সোহেলের মা বললেন। বিয়ের তারিখ ঠিক হল 3 মাস পর। এই 3 মাসে সোহেল যথেষ্ট টাকা জমাবে। বিয়ে হবে সাদামাটা কিন্তু সুন্দর। 8ম অধ্যায়, নতুন পথ। 3 মাস কেটে গেল দ্রুত। সোহেল প্রতিদিন কঠোর পরিশ্রম করছিল। অফিসে তার কাজের প্রশংসা হচ্ছে। আলী সাহেব তাকে এখন ছোটখাটো প্রজেক্টের হিসাব দেখতে দিচ্ছেন। সোহেল তার সঞ্চিত টাকা দিয়ে বিয়ের আয়োজন করল। বিয়ে হল মিনার বাড়ির কাছের একটা কমিউনিটি সেন্টারে। খুব বেশি লোক আসেনি। 2 পরিবারের আত্মীয় স্বজন আর অফিসের কয়েকজন সহকর্মী।
কিন্তু অনুষ্ঠান ছিল খুব সুন্দর। সোহেল যখন মিনাকে বিয়ের পোশাকে দেখল, তার মনে হল পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে সে। লাল শাড়ি পরা, মুখে হালকা মেকআপ, কিন্তু তার স্বাভাবিক সৌন্দর্য ছিল আসল। বিয়ের পর সোহেল একটা ছোট্ট ফ্ল্যাট ভাড়া নিল। 2 রুমের ফ্ল্যাট, মাসে ভাড়া 5,000 টাকা। মিনা এখনও তার পড়াশোনা চালিয়ে যাচ্ছে। আরও 1 বছর বাকি গ্র্যাজুয়েশন শেষ হতে। সোহেলের মা আর বোন গ্রামে ফিরে গেল। মা বলে গেলেন, সোহেল, মিনাকে ভালো রাখিস। মেয়েরা অনেক ত্যাগ করে সংসার করতে গু। জানি মা গু। নতুন জীবন শুরু হল। সোহেল সকালে অফিসে যায়, সন্ধ্যায় ফেরে। মিনা সকালে কলেজে যায়, দুপুরে ফিরে রান্না করে, ঘর গোছায়। সন্ধ্যায় দুজনে একসাথে বসে পড়াশোনা করে, গল্প করে, টিভি দেখে। জীবন সুন্দর ছিল। কিন্তু চ্যালেঞ্জও ছিল। মাসিক খরচ, ভাড়া 5,000, বাজার 3,000, বিদ্যুৎ গ্যাস 1,000, মায়ের জন্য 5,000, মিনার কলেজের খরচ 1,200। মোট প্রায় 14,000 টাকা। বাঁচত মাত্র 1,000 খানেক। কিন্তু সোহেল হাল ছাড়ল না। সে সন্ধ্যায় একটা কম্পিউটার ট্রেনিং সেন্টারে পার্ট টাইম পড়ানো শুরু করল। সপ্তাহে 3 দিন 2 ঘন্টা করে। এতে মাসে আরও 3,000 টাকা আসতে লাগল। মিনাও বসে থাকল না। সে বাড়িতে বসে কয়েকজন স্কুলের ছাত্রছাত্রীকে টিউশন পড়াতে শুরু করল। মাসে 2,000 টাকা আয়। এভাবে কেটে গেল 6 মাস। দুজন মিলে পরিবার চালাচ্ছে, স্বপ্ন দেখছে। একদিন সোহেল বলল, মিনা, আমি একটা নতুন স্বপ্ন দেখছি গু। কি? আমি নিজে একটা ছোট্ট কনস্ট্রাকশন কোম্পানি খুলতে চাই। ছোট ছোট প্রজেক্ট নেব। বাড়ি মেরামত, ছোট বিল্ডিং বানানো, এসব। তোমার কি যথেষ্ট অভিজ্ঞতা আছে? আছে। আমি 2 বছর ধরে এই কাজের সাথে জড়িত। অনেক কিছু শিখেছি। আর আলী সাহেবও আমাকে সাহায্য করবেন গু। কিন্তু টাকা কোথায়? কোম্পানি খুলতে তো অনেক টাকা লাগবে গি। আমি জমাচ্ছি। আরও 1 বছর কাজ করব। তারপর চেষ্টা করব। মিনা তাকে সমর্থন দিল। তুমি পারবে। তোমার মধ্যে সেই শক্তি আছে গি। 9ম অধ্যায়, চ্যালেঞ্জের সময়। কিন্তু ভাগ্য সবসময় অনুকূলে থাকে না। সোহেল যখন স্বপ্ন দেখছিল নিজের কোম্পানি খোলার, তখনই একটা বড় সমস্যা এলো। আলী সাহেবের কোম্পানি একটা বড় প্রজেক্ট পেয়েছিল। একটা 10তলা বিল্ডিং বানানোর কাজ। কিন্তু প্রজেক্টের প্রধান ইনভেস্টর হঠাৎ পালিয়ে গেল। তিনি কোম্পানির কাছ থেকে প্রায় 50 লাখ টাকা নিয়ে গেছেন, কিন্তু কাজ শেষ হয়নি। কোম্পানি বড় ক্ষতির মুখে পড়ল। আলী সাহেব অনেক কর্মচারীকে ছাঁটাই করতে বাধ্য হলেন। প্রায় 10 জনকে চাকরি থেকে বাদ দিলেন। বাকিদের বেতন কমাতে হল। সোহেলকে আলী সাহেব ডেকে বললেন, সোহেল, আমি তোমাকে রাখতে চাই। তুমি বিশ্বস্ত কর্মচারী। কিন্তু তোমার বেতন কমাতে হবে। 15,000 থেকে 10,000। সোহেল মনে মনে চিন্তায় পড়ে গেল। 10,000 টাকায় সংসার চলবে কিভাবে? মায়ের খরচ, ভাড়া, বাজার, সব মিলিয়ে তো 14,000 টাকা লাগে। কিন্তু সে কিছু বলল না। ঠিক আছে স্যার। বাড়ি ফিরে সোহেল মিনাকে সব বলল। মিনা চিন্তিত হয়ে গেল। এখন কি হবে? চিন্তা করো না। আমি পার্ট টাইম টিউশনির সময় বাড়াব। আর তুমিও বেশি করে টিউশন নাও। কিন্তু আমার তো পড়াশোনাও আছে গি। জানি। কিন্তু এখন এটাই করতে হবে গু। সোহেল সন্ধ্যায় আরও 2টো জায়গায় পার্ট টাইম কাজ খুঁজল। একটা দোকানে সন্ধ্যায় হিসাব দেখার কাজ পেল। মাসে 2,000 টাকা। আরেকটা জায়গায় সপ্তাহান্তে কম্পিউটার রিপেয়ারের কাজ পেল। মাসে 1,500 টাকা। মিনাও 3 জন নতুন স্টুডেন্ট নিল টিউশনে। তার আয় বাড়ল 2,000 থেকে 3,500-এ। কঠিন সময় ছিল। সোহেল সকাল 8টায় অফিসে যেত, সন্ধ্যা 6টায় ফিরত। তারপর একটু বিশ্রাম নিয়ে 7:30টায় বের হতো পার্ট টাইম কাজে। রাত 10টায় বাড়ি ফিরত। রবি সোমবার কম্পিউটার রিপেয়ারের কাজ। মিনাও সকালে কলেজে যেত, দুপুরে ফিরে রান্না করত, তারপর বিকেলে টিউশন পড়াত। রাতে খাওয়া দাওয়ার পর পড়াশোনা করত। দুজনেরই শরীর খারাপ হতে শুরু করল। সোহেল একদিন অফিসে অজ্ঞান হয়ে পড়ে গেল। ডাক্তার দেখাতে নিয়ে গেল। ডাক্তার বলল, অতিরিক্ত পরিশ্রম। শরীরে পুষ্টির অভাব। ঠিকমতো খাচ্ছেন না মনে হচ্ছে গি। সত্যি কথা, খরচ বাঁচাতে সোহেল আর মিনা অনেক সময় কম খেত। মাংস মাছ কিনত সপ্তাহে 1 দিন। বাকি সময় শাকসবজি, ডাল।
মিনা সোহেলকে বলল, আর নয় সোহেল, তুমি এভাবে নিজেকে শেষ করে ফেলছ। আমার পড়াশোনা বন্ধ করে দিই, আমি ফুল টাইম চাকরি করি গিয়ে। না, সোহেল জোর দিয়ে বলল, তোমার পড়াশোনা বন্ধ হবে না, আরও মাত্র 6 মাস বাকি, তুমি গ্রাজুয়েট হবেই গু। কিন্তু তুমি আমি ঠিক হয়ে যাব, চিন্তা করো না গে। কিন্তু পরিস্থিতি আরও খারাপ হলো যখন সোহেলের মায়ের অসুখ হল, হার্টের সমস্যা। হাসপাতালে ভর্তি করতে হল, খরচ 50,000 টাকা। সোহেলের হাতে এত টাকা কোথায়? সে করিম মামার কাছে ধার চাইল। করিম মামা 20,000 টাকা দিলেন, বাকি 30,000 টাকা সোহেল একটা এনজিও থেকে ঋণ নিল। সুদের হার মাসে 2%। মায়ের চিকিৎসা হল, তিনি সুস্থ হয়ে গেলেন। কিন্তু সোহেল এখন ঋণের বোঝায় পড়ে গেল। প্রতি মাসে 3,000 টাকা করে কিস্তি দিতে হবে। সেই রাতে সোহেল আর মিনা বিছানায় শুয়ে কথা বলছিল। সোহেল বলল, মিনা, আমি মনে হয় ভুল করেছি, শহরে এসে বিয়ে করে তোমাকে কষ্টে ফেলেছি গু। মিনা তার হাত ধরল। না সোহেল, তুমি ভুল করনি। জীবনে এরকম খারাপ সময় আসে, কিন্তু এটা কাটিয়ে ওঠাই হলো আসল শক্তি। আমরা একসাথে আছি, একসাথে থাকব, সব কিছু ঠিক হয়ে যাবে। মিনার কথায় সোহেল একটু সাহস পেল। হ্যাঁ, হাল ছাড়া যাবে না। 10ম অধ্যায়, আলোর দিকে। 3 মাস পরে পরিস্থিতি একটু ভালো হতে শুরু করল। আলী সাহেবের কোম্পানি একটা নতুন প্রজেক্ট পেল, একটা স্কুল বিল্ডিং বানানোর কাজ। কোম্পানি আবার স্থিতিশীল হতে শুরু করল। আলী সাহেব সোহেলকে ডেকে বললেন, সোহেল, আমি তোমার কঠোর পরিশ্রম দেখেছি। খারাপ সময়েও তুমি কোম্পানি ছেড়ে যাওনি। আমি কৃতজ্ঞ। আজ থেকে তোমার বেতন আবার 15,000 টাকা গু। সোহেল খুশি হয়ে গেল। ধন্যবাদ স্যার। মিনাও গ্র্যাজুয়েশন শেষ করল, ভালো ফলাফল করল। সে এখন চাকরি খুঁজছে। একদিন মিনা একটা প্রাইভেট স্কুলে শিক্ষিকার ইন্টারভিউ দিতে গেল। ইন্টারভিউ ভালো হল, তাকে নিযোগ দেওয়া হল, বেতন 12,000 টাকা। সেদিন সন্ধ্যায় দুজনে মিলে একটা ছোট্ট পার্টি করল। একটা বিরিয়ানি কিনল, কোমল পানীয় কিনল, দুজনে মিলে খেল। আমরা পেরেছি সোহেল, মিনা বলল। হ্যাঁ, আমরা পেরেছি গু। এখন দুজনের মিলিয়ে আয় 27,000 টাকা। খরচ চালানোর পর প্রায় 10,000 টাকা বাঁচে। সোহেল এই টাকা দিয়ে লেন শোধ করতে শুরু করল। পার্ট টাইম কাজগুলো ছেড়ে দিল, শরীরের যত্ন নেওয়া শুরু করল। আরও 6 মাস পরে সোহেলের কাছে একটা বড় সুযোগ এল। আলী সাহেব একদিন তাকে ডাকলেন। সোহেল, তুমি কি নিজের ব্যবসা করতে চাও? স্যার, আমি তোমাকে একটা ছোট্ট প্রজেক্ট দিতে চাই, একটা 3 তলা বিল্ডিংয়ের কনস্ট্রাকশন। তুমি ম্যানেজ করবে, আমি শুধু সুপারভাইজ করব। লাভের 50% তোমার গু। সোহেল ভাবল, এটা একটা বড় সুযোগ, কিন্তু ঝুঁকিও আছে। যদি কাজটা ভালোভাবে না হয়? স্যার, আমি চেষ্টা করব, কিন্তু যদি ভুল হয়? ভুল হবে না, আমি তোমার উপর বিশ্বাস রাখছি, তুমি পারবে গু। সোহেল রাজি হয়ে গেল। এই প্রজেক্ট তার জীবনে টার্নিং পয়েন্ট হতে পারে। 11 অধ্যায়, স্বপ্ন পূরণের পথে। পরের 6 মাস সোহেল খুব কঠোর পরিশ্রম করল। প্রজেক্টটা ম্যানেজ করা সহজ ছিল না। শ্রমিক নিযোগ, ম্যাটেরিয়াল কেনা, কাজের তদারকি, সময়মতো কাজ শেষ করা, সব দায়িত্ব তার। প্রথম 2 মাস খুব চাপের মধ্যে গেল। একদিন একজন শ্রমিক কাজ করতে গিয়ে আহত হল। সোহেল তাকে হাসপাতালে নিয়ে গেল, তার চিকিৎসার খরচ দিল। এতে প্রজেক্টের বাজেট একটু বাড়ল, কিন্তু সোহেল জানত এটা করা দরকার। আরেকদিন ভুল ম্যাটেরিয়াল ডেলিভারি হল। সোহেল সেগুলো ফেরত পাঠাল, সঠিক জিনিস আনাল। এতে 3 দিন দেরি হল, কিন্তু কাজের মান ঠিক রইল। মিনা তাকে সবসময় সাপোর্ট করছিল। সে এখন চাকরিতে স্থিতিশীল। স্কুলের বাচ্চারা তাকে পছন্দ করে। প্রিন্সিপাল তার কাজে খুশি। প্রজেক্ট শেষ হল 6 মাসে, সময়মতো, বাজেটের মধ্যে। বিল্ডিংয়ের মালিক খুব খুশি হলেন। তিনি আলী সাহেবকে ধন্যবাদ দিলেন। আলী সাহেব বললেন, ধন্যবাদ আমাকে না, এই ছেলেকে দিন। সোহেল পুরো প্রজেক্ট ম্যানেজ করেছে গু। প্রজেক্ট থেকে মোট লাভ হল 3 লাখ টাকা। সোহেল পেল 1.5 লাখ টাকা।
তার জীবনে এত টাকা এই প্রথম। সে করিম মামার ঋণ শোধ করল, এনজিওর বাকি ঋণ শোধ করল। তারপর তার মাকে 50,000 টাকা পাঠাল। মা দিয়ে গ্রামের বাড়িটা একটু মেরামত করাল, বোন ঋতুর জন্য একটা ল্যাপটপ কিনল। বাকি টাকা দিয়ে সোহেল একটা ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখল ভবিষ্যতের জন্য। আলী সাহেব সোহেলকে আরও 2টো প্রজেক্ট দিলেন। এবার একটু বড়। সোহেল আত্মবিশ্বাসের সাথে সেগুলোও শেষ করল। 2 বছর পরে সোহেল সিদ্ধান্ত নিল, এবার নিজের কোম্পানি খোলার সময় এসেছে। দ্বাদশ অধ্যায়, নতুন শুরু। সোহেল তার সব জমানো টাকা দিয়ে একটা ছোট্ট অফিস ভাড়া নিল। 2 রুমের অফিস। একটা রুমে কাজের জায়গা, আরেকটায় ছোট্ট মিটিং রুম। অফিসের সামনে একটা বোর্ড লাগাল, সোহেল কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। মিনা তাকে সাহায্য করছিল। সে অফিসের অ্যাকাউন্টস দেখত সন্ধ্যায় স্কুল থেকে ফিরে। দুজন মিলে একটা টিম। প্রথমে ছোট ছোট কাজ নিল। বাড়ি মেরামত, দোকান সংস্কার, ছোট বিল্ডিং কনস্ট্রাকশন। কাজের মান ভালো রাখার চেষ্টা করল। সময়মতো শেষ করল। দাম ন্যায্য রাখল। ধীরে ধীরে সোহেলের সুনাম ছড়িয়ে পড়ল। মানুষ তাকে বিশ্বাস করত। তার কাছে নতুন নতুন কাজ আসতে লাগল। প্রথম বছর খুব কষ্ট হল। কখনো লাভ হতো, কখনো লস। কিন্তু সোহেল থেমে থাকল না। সে শিখতে লাগল ব্যবসা কিভাবে চালাতে হয়। দ্বিতীয় বছরে পরিস্থিতি ভালো হল। সোহেল এখন 3 জন স্থায়ী কর্মচারী নিযোগ দিল। একজন ইঞ্জিনিয়ার, একজন সুপারভাইজার, একজন অফিস সহায়ক। তৃতীয় বছরে একটা বড় প্রজেক্ট পেল। একটা স্কুল বিল্ডিং বানানোর কাজ। 5 তলা বিল্ডিং। সোহেল পুরো মনোযোগ দিয়ে কাজটা করল। শ্রমিকদের ভালো বেতন দিল, ভালো ম্যাটেরিয়াল ব্যবহার করল, সময়মতো কাজ শেষ করল। স্কুল কর্তৃপক্ষ খুব খুশি হল। তারা সোহেলের কাজের প্রশংসা করল। এই প্রজেক্ট থেকে সোহেল প্রায় 5 লাখ টাকা লাভ করল। এই টাকা দিয়ে সে আরও ভালো একটা অফিস নিল। আরও কর্মচারী নিযোগ দিল। এখন তার কোম্পানিতে 10 জন স্থায়ী কর্মচারী। প্রজেক্ট অনুযায়ী আরও শ্রমিক নিযোগ দেওয়া হয়। ত্রয়োদশ অধ্যায়, পরিবার। এদিকে সোহেল আর মিনার সংসারেও খুশির খবর এল। মিনা গর্ভবতী। 9 মাস পর তাদের একটা মেয়ে হল। নাম রাখল সারা। সারা যখন জন্মাল, সোহেলের মা আর বোন চট্টগ্রামে এল। মা 1 মাস থেকে গেলেন। মিনাকে সাহায্য করলেন। সোহেল এখন একটা বড় ফ্ল্যাট ভাড়া নিয়েছে। 3 রুমের ফ্ল্যাট। একটা রুমে সোহেল, মিনা, একটায় সারা, আরেকটায় অতিথি রুম। মায়ের জন্য সোহেল সিদ্ধান্ত নিল তাকে চট্টগ্রামে নিয়ে আসবে। গ্রামে একা থাকা ঠিক না। কিন্তু মা রাজি হলেন না। না বাবা, আমি গ্রামেই থাকব। এখানে আমার পরিচিত মানুষ আছে। তোর বোনকে নিয়ে যা। ও ঢাকায় পড়ছে, চট্টগ্রামে এনে ভালো কোথাও ভর্তি করিয়ে দেগি। সোহেল তাই করল। ঋতুকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে দিল। ঋতু এখন সোহেলের ফ্ল্যাটে থাকে, বিশ্ববিদ্যালয়ে পড়ে। সোহেলের মনে হল তার জীবন এখন পরিপূর্ণ। স্ত্রী, মেয়ে, বোন সবাই তার কাছে। ব্যবসা ভালো চলছে। মা গ্রামে সুখে আছেন। চতুর্দশ অধ্যায়, সফলতার শিখরে। 5 বছর কেটে গেল। সোহেল এখন একজন সফল উদ্যোক্তা। তার কোম্পানি কি সোহেল কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট এখন চট্টগ্রামে বেশ পরিচিত। প্রায় 30 জন কর্মচারী তার অধীনে কাজ করে। সোহেল এখন শুধু ছোট প্রজেক্ট করে না, বড় বড় প্রজেক্টও করে। একটা 8 তলা বিজনেস কমপ্লেক্স বানানোর কাজ পেয়েছে। একটা হাসপাতাল বিল্ডিং বানাচ্ছে। মিনা এখনও স্কুলে পড়ায়। সে এখন ভাইস প্রিন্সিপাল। সাথে সোহেলের কোম্পানির অ্যাকাউন্টস ম্যানেজার। 2 জন মিলে ব্যবসা চালা। সারা এখন 4 বছরের। স্কুলে ভর্তি হয়েছে। খুব চালাক মেয়ে। ঋতু বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট হয়ে একটা ব্যাংকে চাকরি পেয়েছে। একদিন আলী সাহেব